সপ্তাহ ঘুরে আবার আমরা চলে এলাম বিল্ড আপ অ্যাওয়ারনেস নিবেদিত দন্ত ও মুখগহ্বর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন ডেন্টাল আওয়ারের পঞ্চম পর্বে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা আমাদের ডেন্টাল আওয়ার নিয়ে অসংখ্য সাড়া পাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমি হোস্ট হিসেবে আপনাদের সঙ্গে আছি ডক্টর উম্মে হাফসা লিমা, ইন্টার্ন ডক্টর, এমএইচ সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল ইউনিট, সায়েন্টিফিক সেক্রেটারি, বিল্ড আপ অ্যাওয়ারনেস। আমাদের আজকের পর্বে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন শেখ ফজিলতুন নেসা, মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর ইশাত ই রাব্বান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে বিল্ড আপ অ্যাওয়ারনেসের পক্ষ থেকে আমাদের ডেন্টাল আওয়ারে স্বাগতম। আপনি কেমন আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের আজকের আলোচনার টপিক ম্যানেজমেন্ট অফ মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট ডিউরিং প্যান্ডেমিক। স্যার, আমরা মূল পর্বে যাওয়ার আগে আপনাকে একটু জানিয়ে নিতে চাই যে আমাদের আজকের লাইভটি শুধুমাত্র মেডিকেল পার্সনরাই দেখতে পাচ্ছে, ব্যাপারটি তা নয়। আমাদের আজকের অনুষ্ঠানটি অসংখ্য নন মেডিকেল পার্সন, জনসাধারণ এবং মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট, ইন্টার্ন ডক্টর এবং আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, আপনাকে শুনছেন স্যার। জি, ধন্যবাদ স্যার। আমরা মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাচ্ছি স্যার, আমাদের এখন একটি ভয়াবহ সিচুয়েশন চলছে সারা পৃথিবী জুড়ে। সারা পৃথিবীর মানুষগুলো একটি জায়গায় থমথমে হয়ে সীমাবদ্ধতার মধ্যে রয়েছে এবং সবাই একটি সুস্থ ভবিষ্যতের আশায় দিন গুনছে। এরকম একটি চ্যালেঞ্জিং সময়ে আপনি কিভাবে স্যার আপনার কর্মজীবন এবং ব্যক্তি জীবনকে মেনটেন করছেন? প্রতিদিন রেগুলার পেশেন্ট দেখে আপনার নিজেকে এবং পেশেন্টকে সুরক্ষা করছেন, এই ব্যাপারটা নিয়ে স্যার প্রথমেই যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, ধন্যবাদ। আমি এর আগেও বেশ কয়েকটি লাইভে বলার চেষ্টা করেছি যে আসলে যে কোনো পরিস্থিতিতেই ডেন্টাল চিকিৎসা বা ডেন্টাল এবং ম্যাক্সিলোফেসিয়াল ট্রিটমেন্ট বা ডেন্টাল ইমার্জেন্সি সব ধরনের চিকিৎসা দেওয়াই সম্ভব। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি করোনা পজিটিভ পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা কেন একজন ডেন্টাল সার্জন হিসেবে আমরা মুখ ও দন্তরোগ নিয়ে যারা আসবে সে ধরনের রোগীর আমরা সেবা দিতে পারবো না, এটা একটা বিষয়। কাজেই আমাদের সবসময় মনে রাখতে হবে যে মুখ এবং দন্তরোগ নিয়ে যে ধরনের ইমার্জেন্সি আমাদের প্রতিনিয়ত ফেস করা লাগে, সেটা খুব স্বাভাবিকভাবে বা যে কোনো একটা আন্তর্জাতিক গাইডলাইন মেনটেন করে আমরা এই চিকিৎসা দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ করোনা প্যান্ডেমিক আমরা চেষ্টা করে আসছি, আমরা শেখ ফজিলাতুন্নেসা চেষ্টা করে আসছি ডেন্টাল এবং ম্যাক্সিলোফেসিয়াল ইমার্জেন্সি সবগুলোতে অ্যাটেন্ড করা এবং একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্য থেকে আমরা এই চিকিৎসাটা চালিয়ে নেন। দেখুন, একটা ডেন্টাল ইমার্জেন্সি বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে। আমরা ডেন্টাল ইমার্জেন্সি বলতে মনে করি যে হ্যাঁ ঠিক আছে, একটা পেশেন্টের অ্যাবসেস নিয়ে আসলো বা একটা পেশেন্ট সেলুলাইটিস নিয়ে আসলো বা একটা পেশেন্ট ফ্র্যাকচার নিয়ে আসলো। ব্যাপারটা কিন্তু এরকম না। ডেন্টালের যে 5টা ব্রাঞ্চ আছে, অর্থোডন্টিক, এন্ডোডন্টিক, তারপরে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, তারপরে হলো পেডিয়াট্রিক্স, প্রস্থোডন্টিক, তো প্রত্যেকটা ডিসিপ্লিনেই কিন্তু ইমার্জেন্সি রয়েছে। হ্যাঁ, যেমন আপনি চিন্তা করে দেখেন একটা প্রস্থোডন্টিক ডিপার্টমেন্টে বা একটা নিয়ে যে ধরনের ইমার্জেন্সি, হ্যাঁ ঠিক আছে, একটা পেশেন্টের জি স্যার। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা ডিসিপ্লিন, যেমন ধরেন প্রস্থোডন্টিক, একটা মানুষ, একটা বুড়ো মানুষ একটা কমপ্লিট ডেঞ্চার পরে। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি করলাম আমরা, অধিকাংশ মানুষই ডেন্টাল চেম্বার বন্ধ করে দিলাম বা অধিকাংশ হসপিটালগুলোতে ডেন্টাল ইউনিটে ডাক্তার থাকছে না অথবা রোগী দেখা হচ্ছে না। যেভাবেই হোক আমাদের রোগীরা কিন্তু সাফার করছে। তো এখন দেখুন, ধরেন একটা পেশেন্ট
কমপ্লিট ডেঞ্চার পরে, এখন তার যদি এই কমপ্লিট ডেঞ্চার ভেঙে যায়, হ্যাঁ কোনো কারণে ভেঙে গেল, তাহলে এই বয়োবৃদ্ধ মানুষটা এই সময় এই তার কমপ্লিট ডেঞ্চারটা সে রিপেয়ার করতে কোথায় যাবে? সকল ডেন্টাল ল্যাবরেটরি বন্ধ, অধিকাংশ ডেন্টাল চেম্বার বন্ধ, হাসপাতালগুলোতে রোগী সেভাবে অ্যাটেন্ড করছে না। তাহলে এই যে মানুষটা, বুড়ো মানুষটাকে 3 মাস 4 মাস 6 মাস ধরে এই একটা ভাঙা কমপ্লিট ডেঞ্চার নিয়ে সে কিভাবে এই সময়টা পার করবে? আপনি নিজে চিন্তা করে দেখুন। তো এইটা তো একটা প্রস্টোরোটিক ইমার্জেন্সি। সে যদি এই পেশেন্টটা আমাদের মানে ডেন্টাল সার্জনরা যদি এ ধরনের ইমার্জেন্সি অ্যাটেন্ড করতাম, আমি ম্যাক্সিলোফেসিয়াল বাদ দিলাম, আমি অন্যান্য ইমার্জেন্সি বাদ দিলাম, ফ্র্যাকচার বাদ দিলাম, কিন্তু এইটাও তো একটা ইমার্জেন্সি না? এটা তো তাকে আমার সেবা দিতে হবে, তাকে এই ডেঞ্চারটা হয় নতুন করে দিতে হবে অথবা ডেঞ্চার রিপেয়ার করে দিতে হবে। কাজেই মানে শুধু এই ডিপার্টমেন্ট ধরে ধরে আপনি যদি ইমার্জেন্সি চিন্তা করেন, তাহলে কিন্তু লটস অফ ইমার্জেন্সি উই হ্যাভ টু ফেস অর উই আর ফেসিং না? এখন ধরুন একটা অর্থোডন্টিক ইমার্জেন্সি, এখন অর্থোডন্টিক্স এর কোনো কারণে একটা তার মানে একটা অর্থোডন্টিক ওয়্যার খুলে গেল বা একটা ব্র্যাকেট খুলে গেল, সেখান থেকে বারবার ইরিটেশন হচ্ছে, তারপর কি হবে? একটা বাক্কালে একটা বড় ধরনের ট্রমাটিক আলসার নিয়ে আসছে, একদম অনেক বড় ট্রমাটিক আলসার, আপনি দেখে ভয় পাবেন, দেখে মনে হবে এটা ম্যালিগন্যান্ট আলসার। এই যে মানুষটা খেতে পারছে না দীর্ঘদিন ধরে, তাহলে কি করবে এই মানুষটা? তাহলে কোথায় যাবে? আমাকে আপনি বুঝান। এই মানুষটা তো ট্রিটমেন্ট দরকার, এটাও তো একটা অর্থোডন্টিক ইমার্জেন্সি। তো যদি আমরা সবাই তো এখন দেখেন তার যে অর্থোডন্টিস্ট, যার কাছে যিনি চিকিৎসাটা করাচ্ছেন এই রোগী, তিনি সেই রোগী তো তার ওই কনসালটেন্টের কাছে যাবেন, ওই ডাক্তারের কাছে যাবেন। এখন যদি উনাকে না পান, তাহলে এই মানুষটা কোথায় যাবেন? সে আমি যদি অর্থোডন্টিস্ট না হই, তাহলে আমি এই সিচুয়েশনটা আমার জন্য একটু এম্বারেসিং বা বিব্রতকর। আমি কিভাবে কি করব? আমি কি ওয়্যার খুলে ফেলবো কিনা, ব্র্যাকেট খুলে ফেলবো কিনা? কারণ আলটিমেটলি এইটা যদি এই ইরিটেশনের সোর্সকে যদি আমি রিমুভ না করি, তাহলে তো এই আলসার ভালো হবে না। অনুরূপভাবে আপনি এন্ডোডন্টিক্স চিন্তা করে দেন, এন্ডোডন্টিক হাজারটা ইমার্জেন্সি রয়েছে, সিভিয়ার ক্লোজড অ্যাকিউট পালপাইটিস, পেশেন্ট ব্যথায় ছটফট করছে, আপনি তাকে কতদিন ব্যথার ওষুধ খাওয়াবেন? আপনি তাকে কতদিন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন? তো তার তো আমার চিকিৎসা দিতে হবে। আচ্ছা, এবার চলে আসেন আপনি মানে পেরিওডন্টিক ইমার্জেন্সি। একটা বাচ্চা পেশেন্ট যদি অ্যাবসেস নিয়ে আসে, একটা সাবমেন্ডিবুলার অ্যাবসেস নিয়ে আসছে, তো সেটা তো মা বাবা তো প্যানিক হয়ে যাওয়ার কথা, বা বাচ্চা খেতে পারছে না 2 দিন থেকে 3 দিন থেকে, তো তার চিকিৎসাটা আমি দিতে হবে। সবাই যদি বন্ধ করে ফেলি, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা তো একটু আমাদের রিয়েলাইজ করতে হবে। এবার চলে আসেন আমার সাবজেক্ট, আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। এখন ম্যাক্সিলোফেসিয়াল ইমার্জেন্সি অনেকগুলো। একটা হলো ম্যাক্সিলোফেসিয়াল ট্রমা নিয়ে, একটা ছেলে বাচ্চা দোতলা থেকে পড়ে গেছে, তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এখন এই বাচ্চাটাকে তো রেস্কিউ করতে হবে, তার ব্লিডিং বন্ধ করতে হবে। এই ধরনের ট্রমা ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ছাড়া খুব ভালো ম্যানেজ করতে পারে না। কাজে আমাদের তো যেভাবেই হোক একটা গাইডলাইনের মধ্য থেকে এই ইমার্জেন্সিটা আমাদের ফেস করতে হবে, পেশেন্ট অ্যাটেন্ড করতে হবে এবং পেশেন্টকে রেস্কিউ করতে হবে। একটা মানে ম্যালিগন্যান্ট আলসার বা একটা ক্যান্সার পেশেন্ট হয়তো ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, একটা সময় তার সাইনাস ফর্ম করেছে এবং তার স্কিন ইনভলভ হয়েছে। এখন এই ক্যান্সার সার্জারিটা তো আমার করতে হবে, না হলে যদি সবাই আমি পেশেন্টকে ছেড়ে দেই, বলি এখানে হবে না, এটা বন্ধ সেটা বন্ধ, এটা নাই সেটা নাই, তাহলে এই মানুষটা কোথায় যাবে? আমার হাসপাতালে কালকে একটা পেশেন্ট ক্যান্সারে ভর্তি হয়েছে, আমরা আগামী কালকে বা তার পরের দিন আমরা অপারেশনটা করব। এই মানুষটা তো ঘুরেছে, মানুষটা কিন্তু সাফার করেছে। হ্যাঁ, তো মানে এটা তো চিকিৎসা দিতে হবে। তাহলে এই যে দেখেন, একটা গাইডলাইন মেনটেন করে চললে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব। আমি শেখ ফজিলাতুন্নেসায় চাকরি করে একটা বিষয় আমি বুঝেছি যে না, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ডেন্টাল এবং ম্যাক্সিলোফেসিয়াল ট্রিটমেন্টটা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং যদি আমরা চাই আর কি, মানে আমাদের আন্তরিকতাই যথেষ্ট এই সিচুয়েশনে আমাদের চিকিৎসাটা চালিয়ে নিয়ে যাওয়ার। আর দেখুন, ডাক্তার হিসেবে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আপনার ঝুঁকি তো থাকবেই, এটা তো ডাক্তার হিসেবে আপনাকে মেনে নিতে হবে ভাই। যে ডাক্তার একটা করোনা রোগীর ইন্টিউবেট করছে, অর্থাৎ আইসিইউতে নিচ্ছে, যে মানুষটা একটা করোনা রোগীর স্যাম্পল নিচ্ছে, সে কি ঝুঁকির মধ্যে নাই? তো সে যদি করোনা রোগী চিকিৎসা করতে পারে, তো আমি একটা সাধারণ মানুষের ডেন্টাল ট্রিটমেন্ট কেন দিতে পারবো না? রাইট। জি স্যার। স্যার ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। স্যার একটু জানিয়ে রাখি, ইতিমধ্যেই আপনাকে আমাদের লাইভে অনেকেই সালাম জানাচ্ছে, শিক্ষা বিনিময় করছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের স্যারকে শুভেচ্ছা জানাচ্ছেন, এখনো যারা আমাদের লাইভটিতে জয়েন করেননি, জয়েন করে ফেলুন। যার গ্রুপ থেকে আমাদের
লাইভটিকে শেয়ার করে ফেলুন এবং আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে যে কোনো ধরনের কমেন্ট আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন। আমাদের সঙ্গে আছেন ডক্টর ইশাত রাব্বান স্যার। স্যার, তাহলে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আমাদের মূল পর্বে চলে যাওয়ার আগে প্রথমেই স্যার আমি আপনাকে একটু জানিয়ে নিতে চাচ্ছি, স্যার আমরা মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট নিয়ে যখনই স্যার আমরা আলাপ আলোচনা করি বা এটা নিয়ে সচরাচর কথা বলতে গেলেই নর্মালি ডায়াবেটিক, হাইপারটেনসিভ, অ্যাজমাটিক পেশেন্টদেরকে নিয়ে বেশি আলোচনা করা হয়। স্যার, মেডিকেলি কম্প্রোমাইজ আরো যে কন্ডিশন গুলো আছে যেমন লিউকেমিয়া, কার্ডিয়াক ডিজিজ, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, ইপিলিপসি, এ ধরনের বিষয়গুলো নিয়েও স্যার আজকে আমরা একটু মুখ্য আলোচনা করতে চাচ্ছি। স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে অ্যাজমাটিক পেশেন্ট নিয়ে। স্যার, একজন অ্যাজমাটিক পেশেন্ট বা সিওপিডি পেশেন্ট নরমালি স্যার শ্বাসকষ্টে ভুগে থাকেন, আমরা তাদের মধ্যে এই ধরনের সিমটম গুলো দেখে থাকি। স্যার, এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনাকালীন সময়ে করোনা পেশেন্টদেরও কিন্তু আমরা একটা ভাইটাল সিমটম শ্বাসকষ্টটা দেখে থাকি। স্যার, এরকম একজন পেশেন্ট যখন চেম্বারে আসবে আমরা কিভাবে তাকে আলাদা করব যে সে একজন করোনা সাফারিং পেশেন্ট বা সে নরমাল একজন অ্যাজমাটিক পেশেন্ট, এবং এ ধরনের পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসবে বা ক্লিনিকে আসবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বা তাদের জন্য অ্যাজ এ ডেন্টাল সার্জন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কেমন হওয়া উচিত স্যার? আচ্ছা, ধন্যবাদ। প্রথম বিষয়টা হচ্ছে যে আমি অ্যাজমা বা সিওপিডি থেকে কিভাবে করোনাকে আলাদা করব। হ্যাঁ, তো একটা বিষয় মাথায় রাখবেন, করোনার অ্যাজমা পেশেন্টের শ্বাসকষ্ট থাকলে জ্বর থাকবে না। হ্যাঁ, আর করোনা রোগীর শ্বাসকষ্ট থাকলে অবশ্যই জ্বর থাকবে, অর্থাৎ সে সিম্পটোমেটিক হবে। হ্যাঁ, অর্থাৎ আমি এইটা দিয়ে আগে আলাদা করে ফেলবো যে যদি শ্বাসকষ্ট থাকে এবং অ্যাজমা কি হয়, দ্য ডায়াগনোস্ট কেস। হ্যাঁ, রোগী নিজেই বলবে যে আমার অ্যাজমা আছে, আমি মানে ব্রঙ্কোডাইলেটর খাই অথবা আমি ইনহেলার নেই। আর একটা হলো অবশ্যই ফ্যামিলি হিস্ট্রি থাকবে। হ্যাঁ, অ্যাজমা খুবই কঠিন, রেয়ার যে আমার অ্যাজমা আছে কিন্তু আমার পরিবারের আর কারো নাই, এটা হওয়ার চান্স খুবই কঠিন, কারণ অ্যাজমা অলমোস্ট একটা মানে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় তো বললাম যে ইটস এ ডায়াগনোস্ট কেস। হ্যাঁ, এটা তো ডায়াগনোসিস হয়ে থাকবে, তারপরে তার জ্বরের হিস্ট্রি দেবে না, কারণ অ্যাজমা শ্বাসকষ্ট হলে তো জ্বর হয় না, তখন আমরা অ্যাজমা সাসপেক্ট করি। বাট করোনাতে অবশ্যই জ্বর থাকবে, এবং কি হবে, করোনায় অন্যান্য সিমটম গুলো থাকবে, তার জ্বর থাকবে, তার শ্বাসকষ্ট, গলা ব্যথা, সর্দি, তারপরে তার মানে জিহ্বায় স্বাদ না পাওয়া, নাকে গন্ধ না পাওয়া, এই বিষয়গুলো তার থাকবে, এবং তার অ্যাজমার হিস্ট্রি থাকবে না। এইভাবে আমরা মূলত অ্যাজমা পেশেন্ট থেকে আমি করোনা পেশেন্টকে আলাদা করতে পারি। এরপরেও যদি আমি তো এখন যদি আমার কাছে অ্যাজমা সাসপেক্টেড মনে হয়, সাসপেক্টেড করোনা, তাহলে আমি যেটা করব সেটা হলো পেশেন্টকে অবশ্যই করোনা টেস্ট করার জন্য আমি অ্যাডভাইস করব। এখন অনেকে বলতে পারেন যে করোনা টেস্ট করা তো বেশ কঠিন, বা একটা মানুষের সিমটম নাই, তাহলে কিভাবে আমি তাকে মানে করোনা মনে করব বা করোনা টেস্ট করতে পাঠাবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, করোনা টেস্ট করার জন্য শুধু মানে করোনা কিট বা আমাদের যে এখন যে পিসিআর ল্যাবে যে করোনা টেস্ট হচ্ছে, ব্যাপারটা সেরকম না। আমি একটা করোনা পেশেন্টের চেস্ট এক্সরে অথবা একটা ইসিজি মানে চেস্ট এক্সরে অথবা একটা সিটি স্ক্যান করেও করোনা ডায়াগনোসিস করতে পারি। অর্থাৎ করোনা ডায়াগনোসিসের আরো অনেকগুলো টুলস আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে সিটি স্ক্যান অথবা চেস্ট এক্সরে। সিটি স্ক্যান এবং চেস্ট এক্সরে তে আমরা কি পাবো, যদি করোনা পেশেন্ট সিমটোমেটিক হয়, সিমটম থাকে, তাহলে কি হবে, তার গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকতে পারে, অর্থাৎ সাদা সাদা হয়ে যেতে পারে একটা চেস্ট এক্সরে অথবা চেস্ট। সাধারণত চেস্ট সিটি স্ক্যানে এটা বেশি ভালো মতো বোঝা যায় আর কি। তো এটা যেহেতু নন ইনভেসিভ এবং সব জায়গায় করা যায়, কাজে এইটা আমরা করে এই পেশেন্টটাকে আলাদা করতে পারি। এখন যদি তাহলে এখন আমি একটা অ্যাজমা পেশেন্ট আসলো, অ্যাজমা পেশেন্টের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করি, হ্যাঁ, সেইটা থেকে ব্রঙ্কোস্প্যাজম বাড়তে পারে। হ্যাঁ, তারপরে হলো যে আমরা যে ব্যথার ওষুধ ব্যবহার করি এনএসআইডি, এগুলো থেকে কি হতে পারে, ব্রঙ্কোস্প্যাজম হতে পারে। তো অথবা আমরা সাধারণভাবে এমনি একটা নর্মাল ট্রমা দিতে গেলেও কি হয়, পেশেন্টের নর্মাল ট্রমাতেও অনেক সময় পেশেন্ট অ্যাংজাইটিতে ভুগে, তখন হঠাৎ করে ব্রঙ্কোস্প্যাজম হতে পারে। এজন্য আমরা যেটা বলবো, পেশেন্ট যদি ইনহেলার নিয়ে থাকে, তাহলে আমরা যখন ডেন্টাল চেম্বারে আসবে
তখন অবশ্যই সে ইনহেলার সাথে নিয়ে আসবে, যে কোনো কারণে যদি তার অ্যাজমা অ্যাটাক হয় তাহলে সেই ইনহেলার ব্যবহার করবে। এট দ্য সেম টাইম আমরা চেম্বারে পালস অক্সিমিটার রাখতে পারি, তার স্যাচুরেশন দেখতে পারি। যদি তার স্যাচুরেশন নর্মাল থাকে, 95 এর উপর থাকে, তাহলে আমরা খুব বেশি চিন্তিত হব না। আর যদি দেখি যে না তার স্যাচুরেশন ফল করছে, 90 নিচে নেমে যাচ্ছে, তাহলে আমরা ডেন্টাল প্রসিডিউরটা বন্ধ করে তাকে হসপিটালাইজ করবো বা অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করব। এই আর আমরা যেটা করব সেটা হলো যে অ্যাজমা পেশেন্ট অনেক সময় স্টেরয়েড নিয়ে থাকে। তো যদি সেই স্টেরয়েড নিয়ে থাকে কোনো কারণে অ্যাটাক হয়েছে, তখন আমাদের স্টেরয়েড ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে পেশেন্ট যদি যে পরিমাণ স্টেরয়েড দিবে, আমরা কি করব, তার স্টেরয়েডটা দ্বিগুণ করে দিব। হ্যাঁ, এই স্টেরয়েড দ্বিগুণ করে দিলে সে মোটামুটি সেফ আর কি। তো এইভাবে আমরা একটা অ্যাজমা পেশেন্টের ডেন্টাল প্রসিডিউর করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে একটু বলে রাখছি, আপনাকে অনেকেই সালাম জানাচ্ছে। আমাদের বিল্ড আপ অ্যাওয়ারনেসের ডক্টর সাইমা আপু, উনি সালাম জানাচ্ছে। সামিউল আলিম, বিশ্বাস ডেন্টাল প্রশংসা করেছে, মাশাআল্লাহ। পুরুষোত্তম পান্ডে, নাসরিন ইসলাম আপনাকে সালাম জানিয়েছে স্যার। আপনারা সাথেই থাকুন, স্যার আমাদের সাথে আরো 1 ঘন্টা যাবত আছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবেন। আপনারা যে যে এখন আমাদের লাইভটিতে জয়েন করেননি, জয়েন করে ফেলুন এবং যার যার নিজ নিজ গ্রুপ থেকে আমাদের লাইভটিকে শেয়ার করে ফেলুন। স্যার আমরা তাহলে সেকেন্ড প্রশ্নে চলে যাই। স্যার আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে হাইপারটেনসিভ পেশেন্ট খুব বেশি অহরহ এবং প্রত্যেকটি ঘরেই বলতে গেলে আমাদের সিনিয়র সিটিজেনদের এই ডিজিজটায় ভুগে থাকেন, হাইপারটেনশন। স্যার এ ধরনের পেশেন্টরা যখন চেম্বারে এক্সট্রাকশনের জন্য আসেন, তাদের ক্ষেত্রে স্যার আমাদের কি কোনো স্পেশাল টেক কেয়ার নিয়ে কাজ করা উচিত, বা কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত হাইপারটেনসিভ পেশেন্টদের ক্ষেত্রে স্যার? আচ্ছা, ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এটা খুবই কমন একটা প্রবলেম যেটা আমাদের ডেন্টাল প্র্যাকটিসে অহরহ ফেস করতে হয়। তো হাইপারটেনশন নিয়ে যেটা আমি বলবো সেটা হলো এক ফার্স্ট আমাকে যেটা করতে হবে, পেশেন্টের আমার প্রেশার বিপি মেপে দেখতে হবে। হ্যাঁ, তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা বিপি মাপবো না, পেশেন্টকে আমরা 5 থেকে 10 মিনিট বসিয়ে রাখবো। হ্যাঁ, বসিয়ে রাখার পরে আমরা পেশেন্টের প্রেশার দেখবো। যদি পেশেন্টের প্রেশার 130 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 90 এর মধ্যে থাকে, তাহলে কি করব, আমরা ডেন্টাল প্রসিডিউরে যেতে পারবো। বাট যদি মনে হয় যে না পেশেন্টের প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, অথবা পেশেন্টের এই মানে হাইপারটেনশনের সাথে সাথে অন্যান্য কোনো প্রবলেম রয়েছে, যেমন তার অ্যাঞ্জাইনা থাকতে পারে, তার অর্থাৎ চেস্ট ডিসকমফোর্ট থাকতে পারে, তিনি অ্যান্টিকোয়াগুলেন্ট বা বিভিন্ন রক্ত তরলীকরণ যে ওষুধ পাওয়া যায়, যেমন ইকোস্পিরিন, তারপর ওয়ারফেরিন এ ধরনের, বা ক্লপিড এ ধরনের ওষুধ খাই কিনা সেটা হিস্ট্রি নিতে হবে। আর সবসময় করতে হবে কি, আমাদের চেম্বারে কিছু অ্যান্টি হাইপারটেনসিভ রেখে দিতে হবে। কারণ আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করি সেখানে অ্যাড্রেনালিন বা নন অ্যাড্রেনালিন ইউজ হয়। এটা একটু বেশি পরিমাণে ইউজ করলে হঠাৎ করে বিপি শুট করে, অর্থাৎ বিপি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়। এ ধরনের ঝুঁকি থাকে, এই জন্য আমরা অ্যামডোক্যাল বা নিফিডিপিন আমরা চেম্বারে প্রিজার্ভ করব। হ্যাঁ, নিফি ক্যাপ পাওয়া যায়, যেটা আমরা জিহ্বার নিচে ব্যবহার করতে পারি। অ্যামডোক্যাল 5 mg আমরা এটা একটা খাওয়াতে পারি, একটাতে না কমলে দুটো খাওয়াতে পারি। এই ধরনের ইমার্জেন্সি ড্রাগ আমার মনে হয় চেম্বারে রাখা উচিত। আর হাইপারটেনসিভ পেশেন্টকে নিয়ে আসলে মানে ডেন্টাল প্রসিডিউর নিয়ে এগুলো আসলে খুব বেশি প্যানিক হওয়া যাবে না। এটা একটা বাস্তবতা যে হাইপারটেনসিভ পেশেন্ট আমাদের কাছে আসবে এবং আমাদের তার চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা তাহলে আমাদের তৃতীয় প্রশ্ন চলে যাচ্ছি। স্যার না, আপনার একটা বিষয় আমি বলি, সেটা হলো যে মানে আমার মনে হয় যে মেডিকেলি কম্প্রোমাইজড পেশেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। হ্যাঁ, যে আমাদের প্রত্যেকটা সিস্টেম আছে না, প্রত্যেকটা সিস্টেমই তো আপনার মানে সিস্টেমের যে ডিজিজ, সে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। একটা মানুষের তো স্ট্রোক করে আসতেই পারে, আপনার কাছে আসতে পারে না? তো একটা মানুষের স্ট্রোক করা, একটা মানুষের যে আপনার লিভিং স্টাইল বা যে অবস্থা তার থাকবে, একটা সাধারণ মানুষের তার থাকবে না। কাজে আমার মনে হয় যে সিস্টেমিক ওয়েতে আসা উচিত, একদম মাথা থেকে আস্তে আস্তে নিচে নামবেন সিস্টেমগুলো ধরে ধরে। হ্যাঁ, যেমন ধরেন আপনি নার্ভাস সিস্টেম চিন্তা করবেন, এরপরে যদি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম চিন্তা করি, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা এড়িয়ে গেলাম। হ্যাঁ, শুধু হাইপারটেনশন না, যেমন ধরুন একটা কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে আপনি হাইপারটেনশন বললেন, তারপরে পেশেন্টের
অ্যাঞ্জেনা থাকতে পারে, এমআই থাকতে পারে, পেশেন্টের পেসমেকার লাগানো থাকতে পারে, পেশেন্টের স্টেন্টিং বা রিং বসানো থাকতে পারে, পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজে সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, তার ভালভুলার ডিজিজ আমরা থাকতে এই পারে। প্রশ্নগুলোতে আসছি স্যার, স্যার আপনাকে উত্তর দিতে হবে স্যার। ঠিক আছে স্যার, নেক্সট প্রশ্নটা হচ্ছে স্যার, আমাদের পেশেন্ট চেম্বারে আসলেন তার ট্রিটমেন্টের জন্য। তো তার হিস্ট্রি নিয়ে আমরা জানলাম যে সে হার্ট সার্জারি করেছে প্রিভিয়াসলি বা কার্ডিয়াক সার্জারি করেছে, এবং পেশেন্টের হার্টের রিং পরানো আছে। স্যার, এ ধরনের পেশেন্ট গুলো সাধারণত অনেক সেন্সিটিভ হয়ে থাকে। তো একজন কার্ডিয়াক সার্জারি করা পেশেন্ট প্রিভিয়াসলি এবং রিং পরানো পেশেন্ট, এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন ডেন্টাল ট্রিটমেন্ট গুলো দিতে যাব, সেক্ষেত্রে আমাদের কি কোনো স্পেশাল কেয়ার নেওয়া উচিত বা কোনো সতর্কীকরণ পদক্ষেপ অ্যাজ এ ডক্টর? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হলো যে পেশেন্টের কার্ডিয়াক সার্জারি বলতে কি ধরনের সার্জারি করা হয়েছে, এটা একটা বিষয়। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা রিং পরানো বলি, সরি, খুব বেশি কমনলি আমরা এটা ফেস করি সবসময় প্র্যাকটিসের সময়, যে পেশেন্ট এসে বলে আমার কিন্তু রিং পরানো আছে, আমার কিন্তু রিং পরানো আছে। আমরা কি হয়, আমরা জুনিয়ররা কি আতঙ্কিত হয়ে যায়, না জানি এটা কত বড় রোগ, হ্যাঁ, না জানি কি হয়েছে, আমার কি কি করতে হবে। এরপরে কি করি, আমরা কিছু বুঝে না বুঝে একজন আরেকজনের কাছে রেফার করে দেই। ইট শুড নট বি। আমার কাছে মনে হয়েছে যে আমাদের ডেন্টাল সার্জনরা মানে বেসিক মেডিকেল সায়েন্স বা বেসিক সাবজেক্ট গুলোতে অনেক কম নলেজ নিয়ে আমরা পাশ করি। হ্যাঁ, তো আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি এবং মেডিসিনে আমরা যথেষ্ট পোর নলেজ বা যথেষ্ট কম নলেজ নিয়ে আমরা পাশ করি। এটা আমার কাছে মনে হয় ঠিক না। আমাদের কারণ হলো কি, যে এটাতে যদি আপনার নলেজ কম থাকে, তাহলে ভবিষ্যতে এই যে ধরনের পেশেন্ট গুলো হ্যান্ডেল যখন করবেন বা অ্যাটেন্ড করবেন, তখন আপনার কি হবে, আপনি একটা কনফিউশনে ভুগবেন, আপনি আতঙ্কিত বোধ করবেন, আপনি মনে করবেন কি করা উচিত। এখন আমি সহজ কথা বলি যে মানে রিং বসানো শব্দটা আমাদের মনে ডাক্তারদের ইউজ করা উচিত না। হ্যাঁ, প্রথম কথা হলো আমাদের বলা উচিত যে স্টেন্টিং করা। হ্যাঁ, যে স্টেন্টিং করা আছে, কেন স্টেন্টিং মানে হলো এখান দিয়ে রক্ত চলাচলের প্যাটেন্সিটা আমি ঠিক রাখলাম না, এটা হলো বিষয়। তো খুব যেহেতু এটা ইন্টারভেনশন, আমাদের ইন্টারভেনশনাল কার্ডিওলজি অনেক বেশি ইমপ্রুভ করেছে, এখন আমরা খুব হরহামেশাই এই ধরনের চিকিৎসা পাচ্ছি এবং অনেক পেশেন্টই ভালো থাকছে। এটা খুব সিমটোম্যাটিক রিলিফ দেয় একটা পেশেন্টকে কার্ডিয়াক ইমার্জেন্সি নিয়ে আসলে। আমি বলি রিংটা আমি কেন পরিয়েছিলাম, রিংটা পরিয়েছিলাম যে আমার হার্টে যে রক্ত চলাচল করে, যে আর্টারি বা রক্তনালী, সেটা কি হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। অর্থাৎ হার্টকে বেঁচে থাকার জন্য তো ওর নিজের রক্তের প্রয়োজন আছে না, তো সেই রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, তো ও তো হার্ট নিজে কাজ করতে পারবে না। হ্যাঁ, তো তখন আমরা কি করি, যে ওই রক্তনালীটা যদি এই পরিমাণ হয়, একদম একদম টোটালি ব্লক না হয়ে যায়, তখন ওখানে আমরা একটা রিং বসাই দিয়ে আমরা কি করি, তার পেটেন্সিটা মেনটেন করার চেষ্টা করি। তো হার্ট ব্লক কি কারণে হতে পারে আমরা খুব ভালো মতো জানি, কোলেস্টেরল বেড়ে যায়, লিপিড প্রোফাইল বেড়ে যায়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো তাহলে আমরা তখন কি করি, আমরা তখন তাহলে এই ধরনের রোগী কি খায়, আর ওই ছোট রাস্তা দিয়ে রক্তটা যেন খুব সুন্দর মতো যাওয়া আসা করে, এই জন্য আমরা কি ব্লাড থিনার দিই, যে রক্ত গুলো কি হয় একটু তরল হয়ে যায়। তো ব্লাড থিনার কি দেই, আমরা ইকোস্পিরিন দেই, হ্যাঁ, ক্লপিডেগ্রল দেই, আরো বেশি খারাপ হয়ে গেলে ওয়ারফেরিন দেই। তো আবার কি করি, যে একটা পেশেন্ট যেহেতু লিপিড বেড়ে যাচ্ছে, তখন কি করি, আমি অ্যান্টি লিপিড ড্রাগ দেই না, অ্যান্টি লিপিড রেক্স খায় অনেকে, অ্যাটোভাস্টাটিন খায়, অ্যাটোভা খায়, এই মোটামুটি অবস্থা আর কি। তাহলে এখানে খুব বেশি আতঙ্কিত হওয়ার কি আছে আপনি আমাকে বলেন। হ্যাঁ, এখন আমরা অনেকেই বলে যে এখানে প্রোফাইল্যাক্সিস দিতে হবে কি হবে না। দেখেন, রিং দেওয়ার সাথে না প্রোফাইল্যাক্সিস এর কোনো সম্পর্ক নেই স্যার। অনেকেই বলে থাকেন যে হার্টের পেশেন্ট, মানে যাদের রিং পরানো থাকে, তাদের ক্ষেত্রে ভাইব্রেশনটা আমাদেরকে একটু মানে খেয়াল করে ইউজ করতে হয়। যেমন না না না, ওইটা না, ওটা পেসমেকার, ওটা ভুল, ওটা পেসমেকার, ওটা পেসমেকারের ক্ষেত্রে আমি পরে বলছি, পরে আসছি। হ্যাঁ, পরে আসছি। সেটা হলো যে মানে এটা সিম্পল একটা ইস্যু, যে আমি রক্তনালী থেকে রক্তটা ঠিকমতো যাওয়া আসা করার জন্য আমি একটা প্যাটেন্সি মেনটেন করার জন্য কি করলাম, একটা রিং বা স্টেন্টিং দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে তো এমন বড় কোনো প্যাথোলজি এক্সিস্টিং না। মানে মূল বিষয় হচ্ছে যে রোগী অ্যান্টি কোয়াগুলেন্ট খায়, এবং সে কারণে আমরা দাঁত ফেললে বা যে কোনো প্রসিডিউর করলে কি হয়, রক্তপাত হওয়ার চান্স বেশি থাকে, এই তো। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, তাহলে ভালো কথা, তাহলে যেটা আমার রক্ত তরলীকরণ করে সেই ওষুধটা 3 দিনের জন্য বন্ধ করে দেন, তাই না? 3 দিনের জন্য বন্ধ করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, ওষুধটা বন্ধ করার আগে কি আমাদের পেশেন্টের ফিজিশিয়ানের কাছ থেকে এখানে কোনো অ্যাডভাইস বা পারমিশনের দরকার আছে? না, মোটেও না, আমি একদম টোটালি মনে করি না। কারণ এই ধরনের পেশেন্ট হ্যান্ডেল করার মতো এবং ড্রাগ বন্ধ করব কি করব না, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। যদি আমার মনে হয়
যদি আমার মনে হয় তাহলে আমি পেশেন্টকে রেফার করতে পারি, ঠিক আছে, মানে কিন্তু রেফার করতেই হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এই ধরনের ড্রাগ মডিফিকেশন করার ক্ষমতা ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের আছে। তাহলে আমরা কি করব, অবশ্যই এখন আমাকে বুঝতে হবে এই এই যে ড্রাগটা নিচ্ছে সেটা কি ইমার্জেন্সি কিনা, অর্থাৎ বন্ধ করা যাবে কি যাবে না, তার পরিস্থিতি বুঝতে হবে। হ্যাঁ, যেমন ধরুন একটা মানে ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্টের, হ্যাঁ, তার হয়তো একটা ইসকেমিক অ্যাটাক আছে, এই ধরনের পেশেন্টের ওয়ারফেরিন আপনি চাইলে হুট করে বন্ধ করতে পারবেন না। আমাকে রাইট। বুঝতে হবে যে এই ধরনের ড্রাগ 3 দিনের জন্য বন্ধ করতে আমি পারবো কি পারবো না। যদি না পারি তাহলে ট্রিটমেন্ট প্ল্যান একরকম, আর যদি পারি তাহলে ট্রিটমেন্ট প্ল্যান একরকম। পারি তো পারি, কি হলো, আমি বন্ধ করে দিলাম 3 দিন আগে, ঠিক আছে। আর যদি আমি না পারি, অর্থাৎ আমি যদি এ ধরনের মানে এই ধরনের ব্লাড থিনার কোনো ক্ষেত্রে এ ধরনের ব্লাড থিনার ব্যবহার যদি বন্ধ করে দিই তাহলে পেশেন্টের মৃত্যু ঝুঁকি থাকে, ঠিক আছে, পেশেন্টের স্ট্রোক করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি কি করব, পেশেন্টের আমি কোয়াগুলেশন প্রোফাইল দেখবো, বিটি, সিটি, পিটি এবং এপিটিটি। একটা কথা মাথায় রাখবেন, যদি ব্লিডিং টাইম লেস দেন 20 হয়, পিটি অর্থাৎ প্রথম টাইম নরমাল থাকে, এপিটিটি নরমাল থাকে, তাহলে এই ধরনের ব্লাড থিনার বন্ধ করার কোনো নিয়ম নাই, আপনার প্রয়োজন নাই। অর্থাৎ ব্লিডিং টাইম যদি মানে আপনার হলো 20-এর বেশি যায় তাহলেই কেবল লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে যদি ওয়ারফেরিন খায় তাহলে কি হবে, পেশেন্টের ওয়ারফেরিন খেলে প্রথম টাইম বেড়ে যায়, এবং আয়নার যদি 2-এর বেশি বেড়ে যায় তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ড্রাগ মডিফিকেশনে আসতে হবে। অথবা এই যদি ওয়ারফেরিন বন্ধ করতে পারি তাহলে তো পারলাম, যদি ওয়ারফেরিন বন্ধ না করতে পারি তারপরেও আমাকে অ্যাকুট ইমার্জেন্সি অ্যাটেন্ড করতে হয়, তাহলে এই ওয়ারফেরিনের যে ব্লিডিং হওয়ার চান্স, যে সম্ভাবনা থাকে, এর জন্য কি করতে পারি, আমি প্লাজমা দিয়ে নিতে পারি রোগীকে, ভিটামিন কে ইনজেকশন করতে পারি, আবার কি পারি, একটা প্লাজমা এক্সট্রা রেখে দিতে পারি, ঠিক আছে। আমার কথা বুঝছেন যে মানে এই ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট বন্ধ করতেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ধরেন একজন মানুষ ওয়ারফেরিন পাচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, ম্যান্ডিবল ভেঙে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আপনি কি এখন ওয়ারফেরিন 3 দিনের বন্ধ করার সুযোগ পাবেন? না স্যার। পাবেন না। তাহলে কি এই চিকিৎসা আমাদের করতে হবে না? অবশ্যই করতে হবে স্যার। একজন, হ্যাঁ, সেটার অবশ্যই একটা প্রোটোকল আছে। এখন আপনি একটা মানুষ ইকোস্পিরিন পাচ্ছে, এখন ইকোস্পিরিন পাওয়ার সময় হঠাৎ করে মারাত্মক রকমের আপনি তার মানে নিয়ে আসছেন, একটা সাবমেন্ডিবুলার অ্যাবসেস বা সেলুলাইটিস নিয়ে আসছেন, তো আমাকে কিন্তু ওই সময় ড্রেন করতে হবে। ড্রেন না করলে, যদি আমি ড্রেন না করি তাহলে পেশেন্ট ব্যথা থেকে রিলিফ পাবে না, এবং তার একটা মানে বড় ধরনের শ্বাসকষ্ট বা এই ধরনের ঝুঁকি থেকে যেতে পারে, বা আপনার রেসপিরেটরি অবস্ট্রাকশন হতে পারে। তাহলে আমি কি তখন ইকোস্পিরিন বন্ধ করার সুযোগ পাবো? পাবো না। তাহলে আমাকে কি করতে হবে, এই সময় আমাকে কতগুলো প্রস্তুতি নিয়ে নামতে হবে। কিচ্ছু না, খুবই সিম্পল প্রস্তুতি, আমি আপনাকে বলি, খুবই সহজ প্রস্তুতি। সেটা হলো আপনি ভিটামিন কে ইনজেকশন কিনবেন, কোনাকিয়ার নামে পাওয়া যায়, হ্যাঁ, 2-3টা চেম্বারে রাখলেন। কি করবেন, যে কোনো প্রসিডিউরের আগে একটা ভিটামিন কে ইনজেকশন করে নিলেন, ঠিক আছে। তারপরে আপনি লোকাল যে হিমোস্ট্যাটিক এজেন্ট, যেগুলো আমরা যে অক্সিডাইজড ডিজেনারেটেড সেলুলোজ বা জেল ফোম নামে যেগুলো পাওয়া যায়, সেগুলো আমরা হাতের কাছে রাখলাম, একটা দাঁত ফেলে আমরা কি করলাম, ওখানে লোকাল যে হিমোস্ট্যাটিক এজেন্ট বা জেল ফোম আমরা দিয়ে দিলাম, অথবা আমরা বোনক্স রাখি, সেটা দিতে পারি। আবার আপনার যে আমাদের যে অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ, যেমন ট্রানিকজেমিক অ্যাসিড, এ ধরনের ইনজেকশন পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়, আপনি ইনজেকশনটা সাথে রাখেন, প্রয়োজনে এগুলো একটা ইনজেকশন করেন, অথবা এই ধরনের ক্যাপসুল দুটো আগে রোগীকে খাওয়াই নেন, অথবা সাথে একটা প্লাজমা রাখেন যদি মনে হয়, অথবা পেশেন্টকে আসার আগে বলেন 2 ব্যাগ প্লাজমা দিয়ে আসবেন। করা যাবে না তা না, আমরা কি করি, আমরা এই জায়গায় আমাদের এই প্যাথোফিজিওলজি বা এই ধরনের জায়গায় আমরা একটা মানে দুর্বলতা নিয়ে পাশ করি। আমার কাছে মনে হয়েছে যে এটা ওভারকাম করা উচিত, যেন ডেন্টাল সার্জনরা এই ধরনের সিচুয়েশনটা কি করতে পারে, খুব মানে খুব স্বাভাবিকভাবে ওভারকাম করতে পারে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর প্রশ্নের উত্তরটার জন্য, এবং খুব ব্রিফলি ছিল স্যার, এটা আমাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। স্যার, আমি যদি এই টপিকের প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই স্যার, এনজাইনা পেক্টোরিস এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রেও আমাদের মেজারমেন্টটা কি হবে স্যার ট্রিটমেন্টের আগে স্যার, এনজাইনা পেক্টোরিস? আচ্ছা, পেশেন্টের এনজাইনা পেক্টোরিস নিয়ে এখন আসলে এটা থিওরিটিক্যাল, আসলে এনজাইনা পেক্টোরিস নিয়ে পেশেন্ট আসে খুব কম। পেশেন্ট আসে হয়তো কোনো কারণে চেস্ট ডিসকমফোর্ট নিয়ে আসলো, হ্যাঁ, এনজাইনা পেক্টোরিস থাকতে পারে। তার যদি নাইট্রোগ্লিসারিন দেওয়ার হিস্ট্রি থাকে, যে ঠিক আছে আমার একটু বুকটা ব্যথা ব্যথা লাগলে আমি নাইট্রোগ্লিসারিন ইউজ করি, তো আপনি ধরে নেবেন যে তার এনজাইনা পেক্টোরিস থাকতে পারে। তো এই ধরনের কেসে যেটা প্রথম করবেন সেটা হলো অবশ্যই ইসিজি ছাড়া পেশেন্টের গায়ে হাত দিবেন না। ইসিজি ছাড়া পেশেন্টের গায়ে হাত দিবেন না। ইসিজি, এখন দেখেন, আমি যদি বলি যে আমাদের তো ডেন্টাল সার্জনরা ইসিজি রিড করতে পারে না, এটা আসলে খুব খারাপ শোনাবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমাদের তো মেডিসিন পড়তে হয়, এই জন্য আমাদের ইসিজি রিড করা জানতে হবে, যে একদম ভেরি মিনিমাম একটা এনজাইনা পেক্টোরিসের পেশেন্টের একটা মিনিমাম রিদম,
মানে মিনিমাম পালস রেট এবং রিদমটা দেখা, এবং আপনার এই 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 শুধুমাত্র এইটুকু যদি আমরা পারি একটা ইসিজি রিড করতে, তাহলে তো আমরা বুঝবো যে তেমন কোনো অ্যাবনর্মাল ওয়েভ নাই। তারপরেও যদি আপনার মনে হয়, তাহলে একজন ডাক্তারের কাছে আপনি ইসিজিটা এখন একটু পেশেন্টকে রেফার করেন, পেশেন্টটা ইসিজি নিয়ে আসুক, দেখায় নিয়ে আসুক। যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি আপনার কাছে মনে হয়, তাহলে কখনোই পেশেন্টের গায়ে হাত দিবেন না, আগে পেশেন্টের ইকো করাবেন। ইকো করানোর পরে কি করবেন, তারপরে কি আপনি ট্রিটমেন্ট প্রসিডিউরে যাবেন। এখন যদি তার চেস্ট পেনের হিস্ট্রি থাকে, আপনি যেটা করবেন, তাকে নাইট্রোগ্লিসারিনটা সাথে রাখতে বলবেন। তার যদি চেস্ট পেন ওই দাঁত ফেলার সময় ওঠে, তাহলে সে আবার কি করবে, একবার নাইট্রোগ্লিসারিন নিয়ে নিবে। আমার কথা ঠিক আছে? জি স্যার। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো, এ ধরনের পেশেন্টের যেটা করবেন সেটা হলো একটু থাকতে পারে, পেশেন্টের ফিজিক্যালি যদি ট্রমা দেওয়া হয়, বা পেশেন্টকে যখন আপনি মেন্টালি ট্রমাটাইজড করবেন, হয়তো দাঁত ফেলবেন বা পেশেন্ট একটু অ্যাংশাস, তখন কি হয়, অ্যাংজাইটির কারণে কি হয়, আমাদের এ ধরনের অ্যাটাক আরো হতে পারে। এই জন্য পেশেন্টের আগের রাতে একটা অ্যানজিওলাইটিক দিয়ে দিবেন। আশা করছি অ্যানজাইনা পেক্টোরিস বা চেস্ট ডিসকমফোর্ট যে পেশেন্ট এবং তারা যারা নাইট্রোগ্লিসারিন নেন, এর চাইতে বেশি কিছু নেওয়ার দরকার নেই। আর নর্মালি যে আমাদের আলাদা জিনিস, যেমন আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়, অ্যানালজেসিক দিতে হয়, সেগুলো আমাদের দিতে হবে। তবে পেশেন্টের অবশ্যই ইসিজিটা আমরা করিয়ে নিব। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কথার সূত্র ধরেই একটা মেসেজ দিতে চাই সবাইকে। সেটা হচ্ছে, অ্যাজ এ ডক্টর আমাদের প্রত্যেককেই ইসিজি রিড করা শিখা এবং রিড করতে পারা জানা উচিত। এবং আমরা সবাই মেডিসিন সাবজেক্টটা পড়ে আসি, মেডিসিনে ইন্টার্নি করে তারপরেই আমরা হচ্ছে আমাদের সার্টিফিকেট গুলো হাতে পাই। তো প্রত্যেককেই আমাদের এই জিনিসগুলো অভিজ্ঞতা থাকা উচিত, যাতে এইটা নিয়ে আমাদের কোনো রকম হ্যাজার্ড ফিল করতে না হয়। স্যার, আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। স্যার, প্রশ্নটা হচ্ছে 30 থেকে 31 সপ্তাহের, দ্যাট মিনস থার্ড ট্রাইমেস্টার, একজন প্রেগনেন্ট ওমেন ডেন্টাল সার্জনের কাছে আসলেন এবং তার কমপ্লেইনটা হচ্ছে স্যার সেলুলাইটিস নিয়ে সে আসলো। এবং তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখতে পেলাম যে তার রোগীর অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে তাকে মেডিসিন দিয়ে অবজার্ভ করার কোনো অপশন নেই, এতে তার অবস্থা আরো খারাপ হতে পারে। স্যার, এরকম একটা সিচুয়েশনে আমরা জানি যে স্যার থার্ড ট্রাইমেস্টারে পেশেন্টের প্রিম্যাচুর লেবার হওয়ার চান্সটা খুব বেড়ে যায়। এরকম সিচুয়েশনে স্যার একজন ডেন্টাল সার্জনের কি করা উচিত, কি কি সতর্কতা মেনটেন করা উচিত, কি করা উচিত? এবং স্যার, এই ধরনের ট্রিটমেন্ট গুলো আমাদের প্রাইভেট ক্লিনিকে করা সম্ভব কিনা স্যার, এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। এখন যদি বলি, সেটা হলো, যদি থার্ড ট্রাইমেস্টারে পেশেন্ট আসে, তাহলে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে শুধুমাত্র নিজের চেম্বারে এ ধরনের পেশেন্ট অ্যাটেন্ড না করাই ভালো। কারণ যদি পেশেন্টের ড্রেন করতে হয় বা পেশেন্টের প্রসিডিউরে যেতে হয় বা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে, তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। হ্যাঁ, হসপিটালাইজ করে পেশেন্টকে আমরা প্রথমে আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা বলি যে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, সাধারণত আমরা ডিউরিং প্রেগনেন্সি সেফ মনে করি। তারপরে আমাদের ফ্লুইড দিয়ে এরপরে আমাদের সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে। এ সময় পেশেন্টকে কোনো ইমার্জেন্সি বা কোনো একটা খারাপ সিচুয়েশন মানে যদি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পেশেন্টের জন্য অক্সিজেন রেডি রাখতে হবে। এবং কোনো একজন ওই সময়ে যদি সিচুয়েশন খারাপ হয়, তাহলে একজন গাইনোকোলজিস্টের সাথে আমাদের মানে কথা বলে রাখতে হবে। এই সিচুয়েশন হলে গাইনোকোলজিস্ট সাথে সাথে কি করবে, পেশেন্টকে অ্যাটেন্ড করবে। অর্থাৎ এই ধরনের পেশেন্টকে আমি সবসময় বলবো হসপিটালাইজ করে চিকিৎসা করার। আরেকটা হলো যে পেশেন্টের ব্যথার বিষয়টা, যদি আমরা অনেকে চিন্তা করি যে থার্ড ট্রাইমেস্টারে আমরা ব্যথার ওষুধ দেবো কি দেবো না, একটা জিনিস মাথায় রাখবেন, এনএসআইডি থার্ড ট্রাইমেস্টারে দেওয়া নিষেধ করে, কিন্তু আসলে প্রথম একবার বা দুইবার দিলে আসলে এরকম ধরনের সিচুয়েশন তৈরি হয় না। যদি আপনি একটা এনএসআইডি বারবার ব্যবহার করতে থাকেন, কয়েকদিন ব্যবহার করতে থাকেন, তাহলে কেবলমাত্র তার এই ধরনের একটা ইমার্জেন্সি বা এই ধরনের একটা খারাপ কিছু ঘটনার সম্ভাবনা থাকে। অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে একবার দুইবার পেইন কিলার বা এনএসআইডি দিয়ে আপনি পেশেন্টের প্রসিডিউর করতে পারবেন। তবে যদি থার্ড ট্রাইমেস্টার থাকে, তাহলে পেশেন্টকে হসপিটালাইজ করে একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলে আপনি কাজটা শুরু করবেন, প্রসিডিউরে যাবেন। কারণ যদি ইমার্জেন্সি হয়, তাহলে উনি এসে কি করবে, পেশেন্টকে অ্যাটেন্ড করবে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটু কমেন্ট করে নেই। নুসরাত আলম অমি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আপনি খুব সুন্দর করে স্যার অ্যাজমা এবং করোনা পেশেন্টের ডিফারেন্স ডিসক্রাইব করেছেন, আপনাকে ধন্যবাদ স্যার। স্যার স্বর্ণা শিকদার আপনার জন্য লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেটিভ টপিক। স্যার, অসংখ্য মানুষ আপনাকে সালাম জানাচ্ছে, ধন্যবাদ দিচ্ছে।
স্যার আকাশ চৌধুরী আপনাকে সালাম জানিয়েছে। আকাশ চৌধুরী আরো লিখেছে, স্যার অনেক ভালো মানুষ। স্যার অসংখ্য মানুষ। মুনতাসির প্রান্ত আপনাকে অভিনন্দন জানিয়েছে আপনার মূল্যবান বক্তব্যগুলোর জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, স্যার আরো কিছুক্ষণ আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, স্যার আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন। স্যার এবার একটু আমরা ডায়াবেটিক্স নিয়ে কথা বলবো স্যার, কারণ ডায়াবেটিস আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই কমন একটি আচ্ছা, ডিজিজ। তার আগে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা আমরা কার্ডিওভাস্কুলার থেকে চলে আসলাম, যে বলছিলেন যে ভাইব্রেশনের বিষয়টা বা আপনার হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কিন্তু পেসমেকারের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোন একজন মানুষ যদি পেসমেকার পরে থাকেন, তাহলে পেসমেকারের কাজ কি? পেসমেকার কি করে? একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে, কি করে? হার্ট পাম্পটাকে চালু রাখে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা এমন কোনো মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করতে পারবো না যে নিজে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে আরেকটা ওয়েভকে সাপ্রেস করবে। তো এটা সাধারণত আমাদের স্কেলিং বা স্কেল, আমরা যে এখন যে স্কেলার ইউজ করি, এগুলো সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। তো এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে ধরনের ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট তৈরি করে, আমরা সেগুলো না ব্যবহার করাই ভালো। কাজে আচ্ছা, অনেকেই বলেন পেসমেকার লাগালে আমাদের প্রোফাইলেক্সিস লাগবে কিনা, কি কি করব? প্রোফাইলেক্সিসের সাথে পেসমেকারের কোনো সম্পর্ক নাই, শুধু আপনি স্কেলিং না করলেই চলবে। জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ স্যার। স্যার আপনার এই প্রশ্নের সাথেই আমাদেরকে একজন কমেন্ট করেছেন, জানতে চাচ্ছেন আপনার কাছে, নাইমা অ্যানি, সেকেন্ড ট্রাইমিস্টারে টুথ এক্সট্রাকশন ইমার্জেন্সি হলে কিভাবে করব, তার প্রশ্ন স্যার। আচ্ছা, এখন আমি সবসময় বলি কি যে সেকেন্ড ট্রাইমেস্টারকে কি বলা হয়? হানিমুন পিরিয়ড। হ্যাঁ, এই সময়টা সবসময় সবার জন্য সেফ। হ্যাঁ, একটা পরিবারের জন্য, তার আদার্স যে ডিজিজ আছে সেগুলোর চিকিৎসার জন্য এটা একটা ভালো সময়। তো এই সময় আমরা ডেন্টালের যে কোনো প্রসিডিউরই করতে পারি। যদি ডেন্টাল মানে এক্সট্রাকশন আমাদের খুব বেশি ইমার্জেন্সি হয়ে যায়, তাহলে ওই আন্ডার অ্যান্টিবায়োটিক থেরাপি আমরা টুথ এক্সট্রাকশন করতে পারি। তবে এই সময় যদি প্যালিয়েটিভ কেয়ার নেওয়া যায়, যে আমরা রুট ক্যানেলটা ওপেন করে দিলাম, ব্যথাটা কমে গেল, তারপরে আমরা আফটার ডেলিভারি আমরা বাকি চিকিৎসাটা শেষ করলাম, সেটাও করা যেতে পারে। তবে সেকেন্ড ট্রাইমেস্টারে দাঁত ফেলে দেওয়া বা এক্সট্রাকশন এবং রুট ক্যানেল বা ডেন্টালের অন্যান্য যে ছোটখাটো প্রবলেম রয়েছে সেগুলো করে দেওয়াটা তুলনামূলক সেফ বা নিরাপদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার তাহলে আমরা এবার একটু ডায়াবেটিক্স এর দিকে চলে যাই, কারণ এটা নিয়ে অসংখ্য মানুষের জানার আছে। স্যার ডায়াবেটিস আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই কমন একটি ডিজিজ বলতে গেলে স্যার, এটা প্রত্যেকটা ঘরেই পাওয়া যাচ্ছে এবং আমার মায়েরও ডায়াবেটিস। স্যার এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যখন একটা ডায়াবেটিক পেশেন্ট চেম্বারে আসেন সিভিয়ার পেইন নিয়ে এবং তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যদি অন দা স্পটে আমি দেখতে পাই যে তার সুগার লেভেলটা আপ টু 18 এবং এবং এটা হাই সুগার লেভেল, এটা আমরা ধরে থাকি স্যার। এ ধরনের ক্ষেত্রে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করতে গেলে, যে কোনো ধরনের ট্রিটমেন্ট, কোন জিনিসগুলো মাথায় রাখবো স্যার? আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন হওয়া উচিত ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে? ধন্যবাদ। এখন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে সাধারণত আমাদের 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 দেশে, হ্যাঁ আমাদের দেশে না, সারা গ্লোবালি ডায়াবেটিস হলো একটা খুবই কমন একটা রোগ, এবং আমরা খুব সচরাচর ডেন্টাল আমরা কি করি যে আমরা যে কোনো প্র্যাকটিসের সময় খুব খুব কমনলি এটা ফেস করতে হয় যে না আমি ডায়াবেটিক। সেটা তো আমি যেটা বলবো, যদি একটা ডায়াবেটিক পেশেন্ট আমাদের চেম্বারে আসে এবং সেটা তার যদি হাই ব্লাড সুগার থাকে, তাহলে একটা বিষয়কে মাথায় রাখতে হবে যে আসলে হাই ব্লাড সুগারের সাথে আমাদের ডেন্টাল প্রসিডিউরের সম্পর্কটা কোথায়। হ্যাঁ, সম্পর্কটা কোথায়? একটা হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টের দুটো জিনিস থাকে। একটা হলো ডায়াবেটিক পেশেন্ট সোনলি ডায়াবেটিক না হতে পারে, তার অন্যান্য কোমরবিডিটি থাকতে পারে, যেমন তার নিউরোপ্যাথি থাকতে পারে, তার নেফ্রোপ্যাথি থাকতে পারে, তার অর্থাৎ বা সিকেডি থাকতে পারে। হ্যাঁ, তার সেরাম ক্রিয়েটিনিন অনেক বেশি থাকতে পারে, তার এমআই বা কার্ডিয়াক প্রবলেম থাকার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, তার মানে অপথলমিক প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে। তো একজন ডায়াবেটিক পেশেন্ট যখন আসবে, তখন আমি বলি যে ডায়াবেটিসের সুগার দেখার সাথে সাথে না আপনি তার কার্ডিয়াক ইভালুয়েশনটা ভালো মতো করেন, তার সেরাম ক্রিয়েটিনিনটা দেখেন যে তার কিডনি ফাংশন ভালো আছে কিনা। ঠিক আছে, তারপরে তার যদি সুগার আপনি মনে করেন যে অনেক বেশি পেয়েছেন, সে যদি 18 বা মোর দ্যান 18 অথবা কখনো কখনো কারো 25-27 পর্যন্ত আমরা পেয়েছি,
সেটার জন্য আপনাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো যে মানে আপনি যে চিকিৎসাটা করবেন সেটা ইমার্জেন্সি না ইলেকটিভ, এইটা আগে আগে রাইট। আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি ইমার্জেন্সি হয় তাহলে তো আপনার কিছু করার নাই, সে 27 থাকলেও আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। মানে আর স্যার আমি যদি কোন ইলেকটিভ ওয়েতে হয়, যাব সেটা আমাকে আগে ডিসাইড করতে হবে, আমার হ্যাঁ ট্রিটমেন্টটা কোন ওয়েতে যাবে। এটা না, এটা একটা বিষয়। তারপরে হলো এটা মেজর সার্জারি না মাইনর সার্জারি। হ্যাঁ, রাইট। মাইনর সার্জারি একটা, মেজর সার্জারি এক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল। সে মাইনর সার্জারি যদি হয় তাহলে মাইনর সার্জারির সময় দেখতে হবে যে এটা কি ইলেকটিভ অর ইমার্জেন্সি। এখন যদি ইমার্জেন্সি হয় তাহলে তো আপনার কিছু করার নাই। যেমন ধরেন একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসলো, এরপর আপনি পেশেন্টকে অ্যাটেন্ড করলেন, করে ভর্তি করলেন, ভর্তি করানোর পরে পেশেন্টের আজকে রাতে অপারেশন করতে হবে। আচ্ছা, এখন পেশেন্টের আপনি সুগার দেখছেন 27, আপনি কি করবেন? যদি পেশেন্টের আপনি মানে পেশেন্টকে সেটেল ডাউন করে ওয়েট করতে পারেন যে ঠিক আছে অ্যাক্টিভ ব্লিডিং নাই, আমি অপারেশনটা 2 দিন পরে করলাম, 5 দিন পরে করলাম, তাহলে কি হলো, ভর্তি করে তাকে ইনসুলিন অথবা অন্যান্য ড্রাগে গিয়ে তার অবজারভেশনে। সুগার লেভেলটা কমানোর পরে বা আমাদের যে লেভেল আমরা অ্যাচিভ করতে চাচ্ছি বা চাচ্ছি সেটা আসার পরে আমরা চিকিৎসায় গেলাম। কিন্তু যদি কোনো সুযোগ না থাকে, জি স্যার। আমাকে রাতে বাদে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের আমাদের কি করতে হয় সেটা হচ্ছে যে জিকেআই স্লাইডিং স্কেল আছে একটা, যেটা আমাদের অপারেশন থিয়েটারে থাকে, যেখানে আপনার পটাশিয়াম দেওয়া হয় আর সাথে ইনসুলিন এবং কি নরমাল স্যালাইন দেওয়া হয়, গ্লুকোজ দেওয়া হয়। এইটা করে কি হয়, আমাদের পার অপারেটিভ মেনটেন করা যেতে পারে। পার অপারেটিভ তার সুগার লেভেল কি করব আমরা মেনটেন করে অপারেশন চালিয়ে নিব। এটা কি বলা হয়, জিকেআই স্লাইডিং স্কেল। এ ধরনের হ্যাঁ, এ ধরনের স্কেল আমরা মেনটেন করে একটা অপারেশন করে নিতে পারি। এটা হলো ইমার্জেন্সি। আচ্ছা, যদি ইলেকটিভ হয়, ইলেকটিভ হলে তো আমরা সময় পাচ্ছি, আমরা পেশেন্টকে একটা মানে এন্ডোক্রাইনোলজিস্ট অথবা একটা মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করি, অথবা যদি পেশেন্ট হসপিটালাইজড থাকে তাহলে কি করবো, আমরা মেডিসিন ডাক্তারকে কল করব অথবা এন্ডোক্রাইনোলজিস্টকে কল করব। উনি আসবেন, উনি এসে কি করবেন, ড্রাগ মডিফিকেশন যাবেন, মডিফিকেশনে যাওয়ার পরে যখন তার সুগার লেভেল নর্মাল লেভেলে আসবে তখন আমরা অপারেশনটা করব। বাট আমাদের মানে এতে আমাদের ডেন্টাল প্র্যাকটিসে একটা খুব সাধারণ, আমরা একটা দাঁত তুলবো অথবা একটা ছোটখাটো অ্যাবসেস ডেন্ট করবো অথবা একটা সিস্ট ইনিউক্লিয়েট করবো, এই সময় কি করি, আমরা পেশেন্টকে বলি যে আপনার খাওয়ার পরে আপনি কি করবেন, আপনার সুগার লেভেলটা কি করবেন 10-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। 10-এর মধ্যে রাখলে, হ্যাঁ 10-এর মধ্যে থাকলে আমরা কি করব, যে কোনো প্রসিডিউরে যেতে পারবো। এবং যাওয়ার পরে আমরা আবারও বলবো যে পরের 7 দিন পর্যন্ত আপনাকে এই সুগার লেভেলটা ঠিকমতো মেনটেন করতে হবে। কারণ সুগার বেড়ে গেলে কি হয়, সুগার বেড়ে গেলে যেটা হয় সেটা হলো আমাদের পোস্ট অপারেটিভ কি হিলিং কি ডিলে হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ডায়াবেটিক পেশেন্ট কি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের চান্স থাকে। এই জন্য পেশেন্টের অবশ্যই আমরা কি করব, বাকি ইনভেস্টিগেশনের সাথে সাথে কি ইলেকট্রোলাইটটাও দেখে ফেলবো। তো আমাদের ডেন্টাল সার্জন আমরা যেটা করি সেটা হলো আমরা ইনভেস্টিগেশনের ব্যাপারে কি হয়, আমাদের একটু মানে কেন যেন একটু অনীহা আছে। আমরা যদি এইগুলো বেসলাইন ইনভেস্টিগেশন করে ফেলি একটা ডায়াবেটিক পেশেন্টের, বাকি প্যারামিটার গুলো আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা নিজেদের দিক থেকে অনেক সেফ থাকলাম। আমার কাছে মনে হবে না ঠিক আছে আমি এখন এই প্রসিডিউরে যেতে পারি। কাজে আমি যেটা বলবো, এই ধরনের পেশেন্ট আসলে আপনি ইনভেস্টিগেশনে পাঠান, বেসলাইন ইনভেস্টিগেশন গুলো করেন। পেশেন্ট যদি ভালো থাকে আপনি ট্রিটমেন্ট প্রসিডিউরে যাবেন, নো প্রবলেম। তবে আপনাকে দেখতে হবে এটা ইমার্জেন্সি না ইলেকটিভ। এখন ধরেন আপনার একটা পেশেন্ট আসলো অ্যাবসেস নিয়ে বা সেলুলাইটিস, আপনাকে এখনই কি করতে হবে, আমরা তো জিএতে যাই না, আমরা লোকাল দিয়ে এ ধরনের অ্যাবসেস ড্রেন করি। তখন কি করব, আমি পেশেন্টকে লোকাল দিয়েই আমি অ্যাবসেস ড্রেন করব। অ্যাবসেস ড্রেন করার পরে আমি তারপরে পেশেন্টের ব্লাড সুগার কমানোর জন্য যে বাকি প্রোটোকল বা বাকি ট্রিটমেন্ট আমি সেটা তারপরে চালিয়ে নিব, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমাদের একটি প্রশ্ন চলে আসছে আপনার কাছে। প্রশ্নটা হচ্ছে স্যার, আকাশ চৌধুরী করেছে, স্যার ব্লিডিং ডিসঅর্ডার পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব? আর স্যার এই প্রশ্নের থ্রুতেই আমরা আমাদের প্রশ্নটাই করে নিতে চাচ্ছি, তাহলে স্যার সবাই উত্তরটা পেয়ে যাবে এবং আপনার বারবার এই প্রশ্নের উত্তর দিতে হবে না। স্যার আমাদের প্রশ্নটাও এই প্রশ্ন রিলেটেড। সেটা হচ্ছে স্যার, আমরা জানি যে স্যার হিমোফিলিয়া একটি ব্লিডিং ডিসঅর্ডার। আর স্যার এখানে ক্লটিং ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি থাকে, লাইক ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9। এই ক্ষেত্রে স্যার যখন একজন হিমোফিলিক পেশেন্টের আমরা সার্জিক্যাল এক্সট্রাকশন করতে যাব, পেশেন্টের স্পন্টেনিয়াস ব্লিডিং হওয়ার চান্সটা বেশি থাকে। এবং স্যার যখন, এখন তো আমাদের সিচুয়েশনটা তো স্যার স্বাভাবিক না, একটা প্যান্ডেমিক সিচুয়েশন, একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন যাচ্ছে। এরকম একটা সময় যদি একজন হিমোফিলিক পেশেন্টের আমাদের সার্জিক্যাল এক্সট্রাকশন করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি কি
পদক্ষেপগুলো নেওয়া উচিত বা কি কি করণীয়, এবং আমাদের পার অপারেটিভলি কাজ করার সময় যদি এক্সেসিভ ব্লিডিং স্টার্ট হয়ে যায়, আমরা আইডিয়াল ওয়েতে এই ব্লিডিংটা কিভাবে স্টপ করব স্যার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মানে ব্লিডিং ডিসঅর্ডার মধ্যে হিমোফিলিয়া একটা, হ্যাঁ, আরো তো অনেকগুলো ব্লিডিং ডিসঅর্ডার আছে। তো এখন আমি যেটা বলবো সেটা হলো পেশেন্টকে দেখতে হবে যে হিমোফিলিয়া ডায়াগনোসড কিনা। যদি ডায়াগনোসড হয় তাহলে একরকম, আর যদি আনডায়াগনোসড থাকে তাহলে তো আমি জানি না আর কি। এজন্য যদি আমার হিস্ট্রি নিতে হবে, যে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, যে হিমোফিলিয়া সাধারণত কি হয় ফ্যামিলি অন্য মেম্বারেরও থাকে, হ্যাঁ, জি স্যার। এ ধরনের একটা সম্ভাবনা থাকে। তো যদি ফ্যামিলি মেম্বারদের কারো, হ্যাঁ, এটা যদি মানে ফ্যামিলি হিস্ট্রি থাকে যে কারো হিমোফিলিয়া বা এই ধরনের মানে ব্লিডিং ডিসঅর্ডার আছে, তাহলে কি করব, তাকে আমি যে কোয়াগুলেশন প্রোফাইলটা আমি করে ফেলবো, হ্যাঁ, বিটি সিটি পিটি এপিটিটি করে ফেলবো। তো হিমোফিলিয়াতে কি কি বাড়ে? হিমোফিলিয়াতে বাড়ে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর বাড়ে আর কি। তো কোয়াগুলেশন ফ্যাক্টর বাড়ে আর কি বাড়ে? এপিটিটি বাড়ে। তো এই জন্য আমরা যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার যদি আমি সাসপেক্ট করি বা কোনো সাসপেক্টেড পেশেন্ট হয়, তাহলে আমি তার কোয়াগুলেশন প্রোফাইলটা করে নিব। কোয়াগুলেশন প্রোফাইল মানে হলো ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, মানে প্রথ্রম্বিন টাইম, সরি, আর সাথে হলো অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম বা এপিটিটি বলে আর কি। এই চারটা, হ্যাঁ, এই চারটা করে আমরা করে ফেলবো। এখন যদি দেখি যে না পেশেন্টের সিটি বেশি অথবা এপিটিটি বেশি বা পেশেন্ট সাসপেক্টেড হিমোফিলিয়া, তাহলে কি করব, আমরা তার ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলা বা দেখার চেষ্টা করব। এখন যদি দেখি যে তার কোয়াগুলেশন ফ্যাক্টর মানে কত পার্সেন্ট আছে, আমরা বলি যে মাইল্ড, মডারেট অর সিভিয়ার, অর্থাৎ যদি 80% এর উপরে থাকে তাহলে আমরা ধরতে পারি যে এটা মাইল্ড কেস, 80% এর নিচে আসলে মডারেট, আবার যদি সম্ভবত 25% এর নিচে আসলে সিভিয়ার আর কি। তো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে চেষ্টা করি পেশেন্টের কোয়াগুলেশন ফ্যাক্টর যেন মোর দেন 75% থাকে, হ্যাঁ, মোর দেন 75% থাকে। তো যদি তার কোয়াগুলেশন ফ্যাক্টর মোর দেন 75% থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো প্রসিডিউরে যেতে পারবো। সাথে কিছু প্রিকশন থাকবে, যেমন আমাদের ভিটামিন কে ইনজেকশন রাখবো, তারপরে আমরা যে অ্যান্টি ফিব্রিনোলাইটিক ড্রাগ, হ্যাঁ, জেমিক ক্যাপসুল ইনজেকশন এসব রাখতে পারি। আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে পেশেন্টের যদি দেখা যায় যে না তার কোয়াগুলেশন ফ্যাক্টর অনেক কম, তাহলে আমরা কি পেশেন্টকে কি করতে হবে, ভর্তি দিতে হবে। ভর্তি দেওয়ার পরে আমরা কি করতে হবে, বাইরে থেকে তাকে কি ফ্যাক্টর দিতে হবে। এখন কতটুকু ফ্যাক্টর দিব তাও আবার একটা মানে একটা ক্যালকুলেশন আছে আর কি, একটা ইকুয়েশন অনুযায়ী। তো সেই সরি, তো সেই ফ্যাক্টর অ্যাচিভ করার পরে আমরা হলো কি করব, যে নর্মাল ডেন্টাল প্রসিডিউরে যাব। এখন যেটা হয় সেটা হচ্ছে যে হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা চেষ্টা করব ব্লক না করে আর কি। হ্যাঁ, ব্লক করলে কি হয়, যেমন হিমার্থ্রোসিস হতে পারে। তো আমরা ব্লক না করে ইনফিলট্রেশন দিয়ে চেষ্টা করব। আর একটা চেষ্টা করব হলো যে আমরা যতটুকু ট্রমা কম দেওয়া যায়, লেস ট্রমা, আর আমরা কি করব, সফট টিস্যু ক্লোজ করে দিব। আর যদি আমরা পারি তখন যে লোকাল হিমোস্ট্যাটিক এজেন্ট বা যেটা আমরা জেল ফোম নামে বাজারে অ্যাভেলেবল, আমরা কি করব, ওই সকেটের মধ্যে জেল ফোম দিয়ে তারপরে আমরা ক্লোজ করে দিব। তারপরেও যদি এক প্রফিউজ ব্লিডিং হয়, এ ধরনের মানে সিচুয়েশন আমাদের ফেস করতে হয়েছে, তো যেটা করতে হবে সেটা হলো আমরা কি করব, একটা একে গজকে খুব গরম পানিতে ডুবাবো। হ্যাঁ, একটা গজকে মারাত্মক গরম পানিতে ডুবিয়ে কি করব, ওটা উঠায়া আমরা কি করব, সকেটের মধ্যে ধরে ফেলবো। তাহলে কি হবে, হিট কোয়াগুলেশন হয়ে যাবে। তাহলে কি ব্লিডিং বন্ধ হচ্ছে, হ্যাঁ, তাহলে ব্লিডিং বন্ধ হওয়ার চান্স অনেক কমে যাবে। তারপরে যদি সকেট মানে সফট টিস্যু ব্লিডিং থাকে, তাহলে আমাদের যে জিপি কাটার পাওয়া যায় না, এই জিপি কাটার গুলো আমরা হ্যাঁ, এই জিপি কাটারটা দিয়ে যদি আমরা সেই পয়েন্টে ধরি যে কোন জায়গায় ব্লিডিংটা হচ্ছে, ব্লিডার পয়েন্টে ধরলে এটা বন্ধ হয়ে যাবে। তারপরে যদি না হয় তাহলে আমরা কি করব, যে আমাদের যে মানে জিঙ্ক অক্সাইড যে আছে, পাউডার আছে, আর হলো যে ইউজিনল আছে, এই জিঙ্ক অক্সাইড পাউডার এবং ইউজিনলকে কি করব, কটনের সাথে ভালো করে মিক্স করব। মিক্স করে কি করব, ওই সকেটের মধ্যে জোরে কি করব, চেপে ধরবো। চেপে ধরার পরে ওর উপরে গজ দিয়ে কামড় দিয়ে রাখতে বলবো। তো যখন মোটামুটি এটা সেট হয়ে যাবে তখন ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার চান্স বেশি, ব্লিডিং বন্ধ হয়ে যায় অলমোস্ট। তখন কি করব, তারপরে আমরা পেশেন্টকে নিয়ে কি করব, তার ডেফিনিটিভ ট্রিটমেন্ট শুরু করব। সাথে আমরা কি করব, একটা ভিটামিন কে ইনজেকশন করে ফেলবো, একটা অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ, দুটো ক্যাপসুল খাওয়াই দিতে পারি, অথবা যে অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ যে ইনজেকশন রয়েছে সেটা আমরা আইএম করে দিতে পারি, অথবা এক কাপ পানির মধ্যে ইনজেকশন মিশিয়েও আমরা খাওয়াই দিতে পারি আর কি। তো মোটামুটি এতটুকু মিজান নিলে আশা করি যদি তার ফ্যাক্টর ভালো থাকে তাহলে ব্লিডিং বন্ধ হয়ে যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটা কমেন্ট নিয়ে নেই। কমেন্টে আমাদের একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন সাইমা। প্রশ্নটি হচ্ছে, স্যার,
রেনাল ডিসঅর্ডার রিলেটেড পেশেন্টের ড্রাগ সিলেকশন কেমন হবে? পেইন কিলার অ্যান্ড অ্যান্টিবায়োটিক সাজেশন করার ক্ষেত্রে কি কি পয়েন্ট মাথায় রাখবো? এই বিষয়গুলো স্যার জানতে চাচ্ছে ডক্টর সাইমা। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। মানে এই যে ধরেন রেনাল ডিজিজ বা মানে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ কে আমরা সিকেডি বলি, প্রায় খুব শুনবেন এটা হচ্ছে সিকেডির পেশেন্ট। হ্যাঁ, এটা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টকে আমরা কি বলি, সিএলডির পেশেন্ট। তো খুব কমনলি আপনি দেখবেন এটা সিকেডির পেশেন্ট। উনি তো সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস পায় অথবা মাসে 2 দিন ডায়ালাইসিস করতে হয়, এরকম অনেক বিষয় আমরা শুনবো। একটা বিষয় কি আমি আপনাকে বলি, যে সিকেডির পেশেন্ট আসার সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো আমরা নিজেরাই আগে সিকেডি সম্পর্কে কতটুকু জানি সেটা আগে আমাদের নিজের নলেজটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা কি করব, কিডনি ফাংশন টেস্টটা করে ফেলবো। এখন কিডনি ফাংশন টেস্ট বলতে শুরুতেই কি বোঝায়, একেবারে সেরাম ক্রিয়েটিনিনটা করে ফেলবো। তারপরে কি করব, আমরা সেরাম ক্রিয়েটিনিন করার সাথে সাথে আমরা কি করব, সেরাম ইউরিয়া করে ফেলবো। আর সিকেডির পেশেন্টের সাথে যেটা আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে সিকেডি পেশেন্টের কি হয়, সিকেডি পেশেন্টের আমাদের ইরেথ্রোপোয়েটিন সিক্রেশনটা কমে যায়। ইরেথ্রোপোয়েটিন সিক্রেশন কমে গেলে কি হবে, আমাদের ব্লাড প্রোডাকশনটা অর্থাৎ আরবিসি প্রোডাকশন কমে যায়। এই জন্য পেশেন্টের কি হতে পারে, পেশেন্টের অ্যানিমিয়া থাকতে পারে। এই জন্য সিকেডির পেশেন্টের অবশ্যই আমরা সিবিসি করব এবং পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখব। ঠিক আছে, যদি দেখি যে না পেশেন্টের হিমোগ্লোবিন কম, তাহলে কি করব, আমরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে নর্মাল প্রসিডিউর সেটা মেনটেন করব, পেশেন্টকে আয়রন অথবা জিঙ্ক আমরা অ্যাডভাইস করব। আর কি করব, আমরা পেশেন্টের কেইউবি রিজিয়নে কি করব, একটা এক্সরে করে ফেলবো রুটিন। আমরা রুটিনলি একটা দেখতে চাই যে এই ধরনের এক্সরেতে কোনো ধরনের ফাইন্ডিংস আছে কিনা। তারপরে আমরা কি করব, পেশেন্টের তারপরে আমরা হিস্ট্রি নিব যে পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন কত। এখন সেরাম ক্রিয়েটিনিন যদি 1 or 2 থাকে তাহলে খুব বেশি আমাদের চিন্তিত হওয়া লাগবে না, আমরা নর্মাল যে প্রসিডিউর সেটা আমরা মেনটেন করতে পারবো, অর্থাৎ আমরা নর্মাল অ্যান্টিবায়োটিক। তবে হ্যাঁ, অ্যান্টিবায়োটিক সিলেকশন অফ অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে বলা হয় এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন এবং কি ক্লিন্ডামাইসিন। এই তিনটা ড্রাগ মোটামুটি সিকেডি পেশেন্টের জন্য সেফ। হ্যাঁ হ্যাঁ সেফ। আর পেইন কিলারের ব্যাপারে বলা হয় আসলে নো পেইন কিলার ইজ সেফ ইন সিকেডি পেশেন্ট। আসলে কোনো পেইন কিলারই সিকেডি পেশেন্টের জন্য সেফ না। তবে আমরা ট্রামাডোল অনেক সময় প্রেসক্রাইব করে থাকি, অথবা পেশেন্টের যদি ডায়ালাইসিস পায়। আরেকটা জিনিস, পেশেন্ট যদি মানে সেরাম ক্রিয়েটিনিন অনেক বেশি হয় এবং ডায়ালাইসিস পায়, তাহলে আসলে আমাদের পেইন কিলার নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না। কারণ কি, যে এই ধরনের মানে ড্রাগ, এই ধরনের টক্সিক সাবস্টেন্স তো আমরা ডায়ালাইসিসের মাধ্যমে কি করছি, আমরা রিমুভ করে ফেলছি। হ্যাঁ, কারণ ডিরেক্ট তো কিডনি ব্যবহার হচ্ছে না এটা এক্সট্রিট করার জন্য, এখানে আমরা ডায়ালাইসিসের মাধ্যমে রিমুভ করছি। কাজেই যেই রোগী ডায়ালাইসিস পায় সেই রোগীর ক্ষেত্রে এই সিলেকশন অফ ড্রাগটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ তার তো আলটিমেটলি কিডনি তো ফাংশনিং না, তার তো ডায়ালাইসিস পাচ্ছে এবং সেই ডায়ালাইসিসের মাধ্যমে টক্সিক সাবস্টেন্স গুলো কি হবে, শরীর থেকে বের হয়ে যাবে। তবে আমরা সিকেডি পেশেন্টের ক্ষেত্রে চয়েস অফ অ্যান্টিবায়োটিক হলো এজিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন আর ইরাথ্রোমাইসিন। ধন্যবাদ স্যার, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা জেনে নিলাম। স্যার আপনাকে একটু ডিফারেন্ট কোশ্চেন করতে চাচ্ছি। স্যার এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, একজন পেশেন্ট, তার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তো তার কেমোথেরাপি চলছিল। ওরকম সময় সে আমাকে ফোন দিয়েছে, বলল যে আমার দাঁতে প্রচুর ব্যথা, আমার স্যার ইম্প্যাক্টেড টিপ ছিল, উঠতেছে মাত্র এই টাইপ। তো বলতেছে আমার প্রচুর ব্যথা, আমার দাঁতটা ফেলে দেব। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো প্রবলেম চলছে, আপনার কেমো রেডিও কিছু চলছে? উনি বলল যে আমার কেমো রিসেন্টলি শেষ হয়েছে, কিন্তু আমি এখন ব্যথায় টিকতে পারছি না, আমার দাঁতটা ফেলে দিতে চাই। তো স্যার আমি এক্সামিন করে দেখলাম যে ওনার সার্জিক্যাল এক্সট্রাকশন দরকার। স্যার এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে, মানে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে যাদের কেমোথেরাপি রেডিওথেরাপি চলছে বা রিসেন্টলি শেষ হয়েছে, তাদের যখন আমাদের কাছে আসে প্রবলেম নিয়ে সার্জিক্যাল এক্সট্রাকশন বা আদার ডেন্টাল প্রসিডিউর করার জন্য, এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে স্যার আমাদের করণীয় কি, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করা উচিত, এবং অ্যাজ এ ডেন্টাল সার্জন আমাদের কোন প্রোটোকলটা মেনটেন করা উচিত এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে? আর আরেকটা বিষয় স্যার, তাদের কাজ করার আগে, যেহেতু তারা কেমোথেরাপি নিচ্ছে, তাদের কাজ করার আগে সে যেই ফিজিশিয়ানের আন্ডারে তার ট্রিটমেন্ট চলছে, তাদের কাজ করার আগে কি ফিজিশিয়ানের সাথে আমাদের কিছু আলাপ আলোচনা করে নিয়ে কাজ করাটা উচিত নাকি স্যার?
যদি আপনি। আচ্ছা, এটা আমি সবসময় বলি যে যদি কোনো একটা ডিজিজ নিয়ে আপনার পর্যাপ্ত নলেজ থাকে এবং আপনি মনে করেন যে এই ধরনের কোমরবিডিটি থাকা সত্ত্বেও আমি প্রসিডিউর করতে পারবো, তাহলে রেফার করার প্রয়োজন নাই। জি এটা একটা স্যার। বিষয়। যদি আপনি প্রয়োজন মনে করেন, অর্থাৎ আপনার জ্ঞানের স্বল্পতা বা আমাদের কোনো একটা জায়গায় কনফিউশন অ্যারাইজ করলে আমরা রেফার করতে পারি, বাট রেফার করাটা কি গুরুত্বপূর্ণ না, আপনি যদি না। সেটাকে ম্যানেজ করার ক্ষমতা রাখেন। যদি কোনো জায়গায় রাইট। মনে হয় যে না ঠিক আছে, যে এটা আমার জ্ঞানের বাইরে, অথবা আমাকে কোনো জায়গায় একটা কনফিউশন অ্যারাইজ করছে, অথবা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার নিজের সেফটির জন্য আপনি এটা করবেন, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। বাট আমি যেটা বলবো সেটা হলো, আপনি যদি একটা গাইডলাইন ফলো করেন বা একটা প্রোটোকল মেনটেন করে যান, তাহলে আই থিঙ্ক এটা দরকার নাই। যেমন ধরেন একটা রোগী যদি কেমোথেরাপি পাই, হ্যাঁ, আমাদের দেশে দেখতে হবে, আমাদের দেশে এখন প্রচুর পেশেন্ট কি ওরাল কেমো পাচ্ছে। তো এখন যদি দেখতে হবে যে পেশেন্ট ওরাল কেমো পাচ্ছে কিনা, কারণ এখন প্রচুর ব্লাড ক্যান্সারের পেশেন্ট দেখবেন ওরাল কেমো খেয়ে ভালো আছে। তো দেখতে হবে যে পেশেন্ট ওরাল কেমো খাচ্ছে নাকি পেশেন্ট আইভি কেমো পেয়েছে। তো যদি দেখতে হবে, যদি পেশেন্টের আইভি কেমো পেয়ে থাকে, আইভি কেমো জি পেয়ে স্যার। থাকলে আমাকে হিস্ট্রি নিতে হবে, মানে কোন ক্যান্সারের জন্য পেয়েছে এবং কোন কেমো পেয়েছে, কতদিন পেয়েছে বা কত সাইকেল পেয়েছে। তারপরে কি করতে হবে, আমাকে কি করতে হবে, এই কেমো পাওয়া মানে কি হয়, শরীরে তো আমার কিছু চেঞ্জ হয়। এই কেমো পাওয়ার পরে আমাদের কি হয়, বোন ম্যারো সাপ্রেশন হয়, আমাদের অ্যানিমিয়া ডেভেলপ করে, আমাদের লিম্ফোসাইট কাউন্ট কমে যায়, নিউট্রোফিল কাউন্ট কমে যায়। তখন কি হয় যে এই কেমো পাওয়া পেশেন্টকে যদি আমরা কোনো ধরনের একটা সার্জারি করে ফেলি, তখন কি হয় যে তার হিলিং কি হয়, ডিলে হয়ে যায়। অর্থাৎ কি, অথবা কি হতে পারে যে পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে এই থেকে সেপ্টিসিমিয়া ডেভেলপ করতে পারে। ইভেন পেশেন্ট কি করতে পারে, পেশেন্ট মারাও যেতে পারে। তো আমার কেমো দেয়ার, কেমোর হিস্ট্রি থাকলে কি করবো, আমি পেশেন্টের প্রথম সিবিসিটা দেখবো। সিবিসিটা দেখে তার আমি টোটাল ব্লাড কাউন্ট দেখবো, ডব্লিউবিসি দেখবো, নিউট্রোফিল দেখবো, তারপরে তার লিউকোপিনিয়া আছে কিনা, তারপরে তার হচ্ছে হিমোগ্লোবিন কাউন্ট দেখবো। এখন যদি হিমোগ্লোবিন কাউন্ট কম থাকে, নিউট্রোফিল কাউন্ট কম থাকে, এটা নিয়ে আবার খুব বেশি অস্থির হওয়া আমার যাবে না। কারণটা কি, আফটার ইমিডিয়েট মানে কেমোথেরাপির পাওয়ার পরে কি হবে, বোন ম্যারো সাপ্রেশন থাকতে পারে। তখন এটা নিয়ে কি করবো, আমি বোন ম্যারো রিকভারির জন্য সময় দিব। এটাকে বলে ম্যারো আচ্ছা আচ্ছা। রিকভারি টাইম। ম্যারো রিকভারি আপনাকে টাইম। বোন ম্যারো রিকভারি হতে দিতে হবে, কারণ তার উপর ঝড় বয়ে গেছে না। তো জি তাকে স্যার। এই ম্যারো রিকভারির সময় আমি তাকে কিছু সাপ্লিমেন্ট দিব, যেমন তাকে জিঙ্ক দিব, তাকে আয়রন দেব, তাকে ফলিক অ্যাসিড দেবো। হ্যাঁ, তাতে কি হবে যে দেখবেন 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাস পরে কি হবে, পেশেন্টের এই হিমোগ্লোবিন কাউন্ট কি হবে, বাড়বে, পেশেন্টের নিউট্রোফিল কাউন্ট বাড়বে, পেশেন্টের আদার্স যে ফিচার গুলো ছিল সেগুলো কি হবে, ধীরে ধীরে আপনার পক্ষে যাবে। তখন আপনি একটা মানে আপনি কি করবেন, একটা সার্জারি বা প্রসিডিউরে যাবেন। তো যেহেতু পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড, তখন কি করবেন, পেশেন্টের ভালো অ্যান্টিবায়োটিক আপনাকে চুজ করতে হবে, লেস ট্রমা দিতে হবে, সফট টিস্যু ক্লোজ করে ফেলতে হবে। পেশেন্টকে এ ধরনের প্রসিডিউরের পরে সম্ভব যদি হয়, তাহলে আপনাকে ক্লোজ মনিটরিং এ রাখতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? তো জি এইভাবে স্যার। করা যায়। আর যদি ইমার্জেন্সি করতে হয় যে না আমার কিছু করার নাই, পেশেন্ট ওরাল কেমো পাই, অ্যাক্সিডেন্ট করেছে, আমার এখনই অপারেশন করতে হবে, তো তখন তো আসলে আপনি এসব দেখার সুযোগ পাবেন না। তখন যেটা করবেন সেটা হলো ইমিডিয়েট কি করবেন, পেশেন্টের ব্লাড গ্রুপটা দেখে ফেলে পেশেন্টের কি করবেন, তাড়াতাড়ি ব্লাড কালেকশন করার চেষ্টা করবেন। যদি 1 ব্যাগ বা 2 ব্যাগ আপনার যদি দেখেন, সাথে সাথে পার অপারেটিভ আপনি একটা রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে, ইমার্জেন্সি হলেও তো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন তার সিবিসি করি, আমরা আরবিএস করি, তারপরে তার হলো চেস্ট এক্সরে করি। তো এগুলো করতে করতে কি করবে, আমরা যখন আইভি ক্যানুলা দেব, আইভি ক্যানুলা মানে ইনসার্ট করার সাথে সাথে কি আমরা ব্লাড নিয়ে নিব, ব্লাড নিয়ে কি করবো, আমরা সিবিসি করতে পাঠিয়ে দিলাম। যদি দেখি হিমোগ্লোবিন 8-এর বেশি, তাহলে আমাকে অন স্পট, অর্থাৎ ওটিতে আমাকে কি করতে হবে, ব্লাড দেওয়ার প্রয়োজন নাই। বাট যদি আমি দেখি যে না 8-এর নিচে নেমে গেছে, তাহলে কি করতে হবে, আমাকে তখনই 1 ব্যাগ ব্লাড বা 2 ব্যাগ ব্লাড সম্ভব হলে আমি দিয়ে নিব, ঠিক আছে, আমার সেফটির জন্য বা পেশেন্টের সেফটির জন্য। বাট যদি 8-এর উপরে থাকে এবং বাকি প্যারামিটার গুলো মোটামুটি ভালো থাকে, তাহলে আপনি ইমার্জেন্সি পেশেন্ট কি করবেন, হ্যান্ডেল করতে পারবেন, অথবা একটা হ্যান্ডেল সার্জারি করতে। অথবা একটা প্রসিডিউরে আপনি কি করবেন, যেতে পারবেন। এটা জি একটা স্যার। বিষয়। আর এই তো মোটামুটি তো ওরাল কেমো বা আপনি মানে আমরা যে ধরনের রোগী কেমো পাচ্ছি, এইতে আমরা খুব বেশি অস্থির হওয়া লাগবে না। আমরা বাকি যে বেসলাইন ইনভেস্টিগেশন গুলা, পেশেন্টের কেমো পাওয়ার পরে যে পেশেন্টের ইনভেস্টিগেশনের পরে ওর শারীরিক কন্ডিশন দেখার পরে যদি আপনাকে ফেভার করে, তাহলে আপনি যাবেন। আর হঠাৎ করে আপনি লিউকোপিনিয়া দেখেছেন, সরি আপনাকে নিউট্রোফিল কাউন্ট দেখেছেন, তারপরে আপনি দেখলেন যে হিমোগ্লোবিন কাউন্ট কম, দেখে খুব মন খারাপ হয়ে গেল বা আপনি অস্থির হয়ে গেলেন, তা না। এটা হয়েছে কি কারণে, কেমো দেওয়ার কারণে। আপনি একটু অপেক্ষা করেন, ম্যারো রিকভারি হতে সময় দেন, এ ধরনের সাপ্লিমেন্ট সাথে দেন, দেখবেন 1-2 মাস পরে কি পেশেন্ট ইমপ্রুভ করে গেছে এবং আপনি ট্রিটমেন্টে যেতে পারছেন। ইনশাআল্লাহ স্যার। আর স্যার ধন্যবাদ, আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তরই অসাধারণ হচ্ছে। আমরা মুগ্ধ হচ্ছি স্যার। স্যার আমি একটু নেক্সট প্রশ্নটা লিউকেমিয়া নিয়ে করতে চাচ্ছি স্যার।
স্যার একজন লিউকোমিক পেশেন্ট চেম্বারে আসলেন সিভিয়ার পেইন নিয়ে। স্যার সেক্ষেত্রে আফটার এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখলাম যে সে একটি অ্যাকুয়েট কন্ডিশন ডেভেলপ করেছে, লাইক অ্যাকুয়েট পালপাইটিস, এবং তার সিভিয়ার পেইন হচ্ছে। এ ধরনের লিউকেমিক পেশেন্টের ক্ষেত্রে ওই কন্ডিশনে আমাদের কি করণীয় স্যার, এবং কাজ করার আচ্ছা আগে আমাদের কি কোনো জিনিসগুলো লক্ষ্য করা উচিত নাকি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে পেশেন্টের আমি সিবিসি করব। হ্যাঁ, সিবিসি করার পরে তারপরে পেশেন্টের কি করব, আমি পিবিএফ করব আর কি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করে দেখবো যে সেলগুলোর কি অবস্থা, মানে তার সিভিয়ারিটি দেখবো। লিউকেমিয়া মানে যে তার কন্ডিশন খুব খারাপ হবে তাও তো নাও হতে পারে। এখন অনেক সাব ক্লিনিক্যাল লিউকেমিক পেশেন্ট আমাদের কি হয় সমাজে আছে, সাব ক্লিনিক্যাল অল্প অল্প আছে, বাট পেশেন্ট কেমো পাচ্ছে, পেশেন্ট মোটামুটি ভালো আছে, অল্প অল্প কমে গেলে তখন একটু আয়রন ট্যাবলেট খায় অথবা একটু জিঙ্ক অথবা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া হয়, বা কোনো কোনো ক্ষেত্রে তাকে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বা অন্যান্য ড্রাগ তাকে সাপোর্ট দেওয়া হয়। এই ধরনের প্রচুর পেশেন্ট আপনি পাবেন। সেক্ষেত্রে আমি বলবো পেশেন্টের আপনি প্রথমেই সিবিসিটা করে ফেলেন। সিবিসিটা তো আপনি যে কোনো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। তারপরে আপনি কি করবেন, তারপরে তার পিবিএফ করবেন। পিবিএফ করার পরে যদি আপনার আরো খারাপ মনে হয় তার বোন ম্যারো এক্সামিনেশন করেন। করার পরে যদি তার কন্ডিশন আপনার ফেভারে যায়, আমি এটা ইলেকটিভ প্রসিডিউরের ক্ষেত্রে বলছি আর কি। যদি ইলেকটিভ, আমি বারবার বললাম ইমার্জেন্সি হলে কিন্তু এগুলো দেখার সময় নাই। পেশেন্টের লিউকেমিয়া না হিমোফিলিয়া এসব দেখার সময় নাই। অন স্পট ওইভাবেই কাজ করতে হবে, পেশেন্টের লাইফ সেভ করতে হবে। জি স্যার। তো এটা একটা বিষয়। তাহলে আমি যদি ইলেকটিভ ধরে নিলাম যে আমরা তার একটা অ্যাকিউট পালপাইটিস নিয়ে আসছে, তাহলে কি করতে হবে, পেশেন্টের চেষ্টা করতে হবে পেশেন্টকে লেস ট্রমা অথবা লেস ইনভেসিভ কোন একটা প্রসিডিউরে যাওয়া, অর্থাৎ একটা রুট ক্যানেল ওপেন করে দেওয়া, তারপরে পেশেন্টকে পাল্প এক্সট্রাক্ট করে এরপরে আমি হাইপো দিয়ে ইরিগেট করার পরে আমরা পেশেন্টের ব্যথা কমে গেল, এরপরে বাকি প্যারামিটারস গুলো আমরা দেখে তখন সেই অনুযায়ী চিকিৎসায় চলে যাব। অর্থাৎ আমরা কি করব, লেস ইনভেসিভ প্রসিডিউরে যাওয়ার চেষ্টা করতে হবে। বাট যদি ইনভেসিভ প্রসিডিউরে যেতে হয় তাহলে আমি কি করব, আন্ডার অ্যান্টিবায়োটিক থেরাপি আমি এই ধরনের প্যারামিটার গুলো দেখে নিব। দেখে নেওয়ার পরে যদি আমার ফেভারে আসে তাহলে আমি করব। যদি মনে হয় যে না, তারপরও পরিস্থিতি অনেক খারাপ হতে পারে বা ব্লিডিং হতে পারে, পেশেন্টের পোস্ট অপারেটিভ মানে ইনফেকশন হতে পারে, পেশেন্ট সেপ্টিসিমের চান্স থাকে, তাহলে কি করব, আমি পেশেন্টকে কি করব, হসপিটালাইজ করে ফেলবো। হসপিটালাইজ করে আমি আন্ডার মানে সেফটি একজন বা এই ধরনের আইভি অ্যান্টিবায়োটিক আন্ডারে আমি কি করব, প্রসিডিউরটা করে তারপরে পেশেন্টকে আমি ভর্তি রাখবো। পেশেন্টকে ভর্তি রেখে আমি বাকি যে প্যারামিটারস গুলো সেটা কি করব, প্রত্যেক দিন দেখবো আর কি। আর হলো কি, পেশেন্টকে যে উন্ড কেয়ার সেটা আমরা মেনটেন করবো। উন্ড কেয়ার মানে সেখানে ওরাল হাইজিনটা ঠিক মতো মেনটেন করবো। ও যদি ঠিক মতো মেনটেন না করতে পারে, আমরা প্রতিদিন যে রাউন্ডে যাব তখন গিয়ে গিয়ে আমরা ওরাল হাইজিনটা ক্লিন করবো, অর্থাৎ তার উন্ড কেয়ার, অর্থাৎ প্রপার উন্ড কেয়ার এবং তার যে অন্যান্য প্যারামিটার সেগুলা দেখবো। যদি পরিস্থিতি খারাপ মনে হয় তাহলে কি করবো, আমরা একটা হিমাটোলজিস্ট অথবা আমরা একটা মেডিসিন স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে বাকি ট্রিটমেন্টটা আগে নিতে পারি। ধন্যবাদ স্যার। স্যার আপনার একটু জানিয়ে রাখছি, আমাদের লাইভটি অসংখ্য মানুষ দেখছেন এবং জয়েন করে ফেলেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন, সালাম জানাচ্ছেন। স্যার এখানে শুধু মেডিকেল পার্সনই নয়, এখানে অনেক নন মেডিকেল পার্সন, জনসাধারণ রয়েছে। স্যার একটু জানিয়ে রাখি, আপনার প্রশ্নের উত্তর উপস্থাপনটা এত সুন্দর হচ্ছে এবং মেডিকেল টার্ম গুলো স্যার আমরা বুঝতে পারছি, বা আমরা যারা ইন্টার্ন ডক্টর বা আমরা মেডিকেল পার্সন আছি আমরা আপনার ভাষাগুলো নিতে পারছি। বাট স্যার এখানে অনেক জনসাধারণ আছে, তাদের জন্য একটু সহজ ভাষায় কথা বলতে হবে স্যার, এবং উত্তরগুলো একটু সহজ করে যদি দিতেন তাহলে একটু ভালো হতো, সাধারণ মানুষেরও বুঝতে সুবিধা হতো স্যার। স্যার আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। স্যার একটা পেশেন্ট কাজ করার সময়, একজন পেশেন্টের কাজ করার সময় খেয়াল করলাম যে পেশেন্টের সিমটম গুলোতে পরিবর্তন হচ্ছে। যেমন পেশেন্ট নর্মাল যে কন্ডিশনে চেম্বারে এসেছে, আমি কাজ করার পরে দেখতে পাচ্ছি যে পেশেন্টের হঠাৎ করে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, পেশেন্টের হাত পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, প্যালোর হচ্ছে। স্যার পেশেন্টের টেনশন ফিল করতেছে, স্ট্রেস, ইমোশন, তার মধ্যে ভয়, তার চেহারায় ভয় দেখা যাচ্ছে, ফেয়ার ফিল করতেছে। স্যার এরকম ক্ষেত্রে খেয়াল করলাম যে পেশেন্ট হঠাৎ ফেইন্ট হয়ে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে আমরা কি পেশেন্টের কাজটা তৎক্ষণাৎ বন্ধ করে দিব? আর যদি স্যার কাজটা বন্ধ করে দেই, পরবর্তীতে স্যার আমরা পেশেন্টকে কিভাবে ম্যানেজ করব? স্যার একটু যদি বলতেন। আচ্ছা, আপনি যে সিনারিওটা বলছেন এটা তো
কমনলি আমরা ডেন্টাল সার্জন হিসেবে সবাই ফেস করেছি বা করব, সেটা হলো এটা ফেন্টিং বা সিনকপ। হ্যাঁ, এখন যদি জি স্যার। ফেন্টিং বা সিনকপ হয়, সাধারণত আমরা যেটা করি, সাধারণত মেয়েরা বেশি ফেস মানে প্রবলেম, মেয়েরা প্রবলেম। সাধারণত সাফার করে বেশি। এবং সাধারণত কি হয় যে মেয়েরা অনেক সময় ডায়েট করে বা আপনার হলো চেম্বারে আসার সময় না খেয়ে আসে, সেক্ষেত্রে এ ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। তো যদি এ ধরনের সিচুয়েশন তৈরি হয়, তখন আমরা কি করব? পেশেন্টকে এত বেশি অস্থির হওয়ার দরকার নেই। আমরা হঠাৎ করে ফেন্টিং বা সিনকপের পেশেন্ট দেখলে কি করি, আমরা জুনিয়র ডাক্তার, ইভেন আমিও যখন ছোট ছিলাম, আপনাদের মতো জুনিয়র ছিলাম, আমিও কি করলাম, আতঙ্কিত হয়ে যেতাম। আতঙ্কিত হওয়ার দরকার নাই। এজ এ ডাক্তার আপনার কি করতে হবে সেটা হলো, আপনি তার প্রথমে গিয়ে পালসে হাত দিবেন। আপনি তো আগে বিপি দেখতে পারবেন না, আগে তার পালসে হাত দিবেন। আপনি যদি তার পালস পান, দেখবেন র্যাপিড 3D পালস আপনি বুঝতে পারছেন, তাহলে কি করবেন? আমাদের যে ছোটবেলায় আমরা যেটা পড়ে আসছি, কি করব, পেশেন্টকে কি করব, যে আমরা লে দা পেশেন্ট হেড ডাউন, অর্থাৎ আমরা মাথাটাকে একটু নিচে নামাই দিব, বা আমরা কি করব, চেয়ারটাকে একটু পাটাকে ফ্ল্যাট করে দিব। তুলে দেবো। হ্যাঁ, পাটাকে উঁচু করে দিয়ে চেয়ারটাকে ফ্ল্যাট, মানে মাথাটাকে নিচে নামাই দিব, অর্থাৎ কিছু না পারলেও কি করব, আমরা মাথাটাকে একটু ফ্ল্যাট করে দিব। হ্যাঁ, তো তারপরে আমরা স্যার পেশেন্টের হেড ডাউন লেগ আপ, হেড ডাউন ওই লেগ তো আপ। পেশেন্ট দা হেড, মানে যা হোক। তো এখন জি তারপরে কি স্যার। করব আমরা, পেশেন্ট যদি তারপরেও দেখি যে না পেশেন্ট ঠিকমতো রেসপন্স করছে না, তখন আমরা কি করি, যে চোখের কোনায় আমরা কি করি, এভাবে চাপ দিই। হ্যাঁ, এভাবে চাপ দিয়ে কি করি, পেশেন্টকে একটু স্টিমুলেট করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, নার্ভাস জি সিস্টেমকে একটু স্যার। স্টিমুলেট করার চেষ্টা করি। সাথে সাথে আমরা কি দেখি, তার নাকের কাছে গিয়ে আমরা একটা হাতটা নিয়ে দেখি যে ওয়ার্ম ইয়ার বের হচ্ছে কিনা, সে শ্বাস ঠিক মতো নিচ্ছে কিনা এবং সে রেসপন্স করছে কিনা। তারপরে আমরা পালস যদি দেখি যে না ঠিক আছে, পালস আমরা পাচ্ছি, তাহলে আমরা বিপিটা মেপে দেখবো। বিপিটাতে কি করে দেখি, যে হঠাৎ করে দেখি যে না তার বিপি, হয়তো মেয়ে হলে অনেক সময় সিস্টোলিক 70-এ নেমে যায় বা 80-তে নেমে যায়, ডায়াস্টোলিক হয়তো আমরা খুঁজেই পাই না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটা নিয়ে আসলে খুব বেশি অস্থির হওয়া যাবে না। এটা পেশেন্ট এমনিতে আস্তে আস্তে ঠিক কি হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যেই বা হয়তো কয়েক মিনিটের মধ্যে পেশেন্ট কি করবে, রিভার্স করবে আর কি। কিন্তু যদি কখনো দেখি যে পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি হচ্ছে, হ্যাঁ, বা পেশেন্টের অ্যালার্জি হচ্ছে বা হাইপার সেন্সিটিভিটির কারণে পেশেন্ট শকে চলে যাচ্ছে, তাহলে সিচুয়েশনটা সবার জন্য খারাপ, আমার জন্য খারাপ, রোগীর জন্যও খারাপ। তো সেই জন্য এই সময় সিচুয়েশনে হলে আমরা চেষ্টা করব রোগীকে যত দ্রুত সম্ভব একটা পার্শ্ববর্তী কোনো হসপিটালে নিয়ে যাওয়া, বা আমাদের যদি মনে হয় আমাদের কাছে স্টেরয়েড থাকে, তাহলে কি করবো, আমরা একটা স্টেরয়েড ইনজেকশন করতে পারি। আমরা একটা অ্যান্টিহিস্টামিন এভিল ইনজেকশন আমরা সবসময় মানে রাখবো। আর কি করতে পারি, আমরা নন এপিনেফ্রিন মানে সাবকিউটেনিয়াসলি দিতে পারি যদি আমরা ততটুকু এক্সপার্ট হই। কিন্তু ওই সিচুয়েশনের জন্য আমাদের চেম্বারে মিনিমাম একটা স্টেরয়েড ইনজেকশন এবং অ্যান্টিহিস্টামিন এভিল ইনজেকশন আমাদের থাকতে হবে। আর তারপরে পেশেন্ট যখন আর ওই সময় তো আপনি ডেন্টাল প্রসিডিউর অবশ্যই স্টপ করে দিবেন। পেশেন্ট যখন রিভার্স করবে তখন কি করবেন, পেশেন্টকে আপনি কি করবেন, সুইটেনিং এজেন্ট বা জুস খেতে দিবেন, পানি খেতে দিবেন, বা নর্মাল স্যালাইন খেতে দিবেন। 1 ঘন্টা পরে দেখবেন যে পেশেন্ট স্বাভাবিক হয়ে গেছে। যদি সেদিন সে এফোর্ড করতে পারে তাহলে আপনার ট্রিটমেন্টটা করবেন, আর যদি সে না পারে তাহলে সেদিন পেশেন্টকে ছেড়ে দিবেন, আরেকদিন পেশেন্টের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবেন। এবং পেশেন্টকে বলবেন অবশ্যই কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে খেয়ে আসতে হবে। সাধারণত আমাদের এই ঘটনাগুলো ঘটে মেয়েদের ক্ষেত্রে, খেয়ে আসে না, তখন কি হয়, আমাদের হঠাৎ করে একটা সিনকোপাল অ্যাটাক হলে কি হয়, যে পেশেন্ট কি হয়, অস্থির হয়ে যায়, পেশেন্ট পার্টি বা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট অস্থির হয়ে যায়। হ্যাঁ, তবে আমি সবসময় বলি যে ফিমেল পেশেন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনি অবশ্যই সে খেয়ে এসছে কিনা, আর এবং তার ব্লাড প্রেশারটা অবশ্যই আপনি দেখে নেবেন। মানে মনিটর করে। খেয়ে আসার হিস্ট্রি নিতেই হবে ফিমেলদের ক্ষেত্রে, এবং তার ব্লাড প্রেশারটা অবশ্যই দেখে নেবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের লাইভে জয়েন করে ফেলেছে নিবিড় কিডস, অসংজ্ঞায়িত অনিক, তানিম আহমেদ, স্বর্ণা শিকদার, সাদিয়া ইরান বৃষ্টি, হালিমাতুস সাদিয়া, মনীষা বিশ্বাস, ফারিয়া ফারিদ বৃষ্টি, অর্পিতা দত্তা, সামিউল আলিম, তাপস সরকার, ইয়াসমিন হ্যাপি, সাদাত হোসেন মোল্লা, ডক্টর ইশরাক রিপন, বিশ্বাস ডেন্টাল, নাহার আরজুমান। তার অসংখ্য মানুষ আপনার প্রোগ্রামটি দেখছে, আপনার প্রশ্নগুলোর উত্তর শুনছে। স্যার, আমি আপনার কাছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। স্যার, দেখা যাচ্ছে যে আমাদের কিছু পেশেন্ট কন্টিনিউয়াস ড্রাগ নিচ্ছে, ওষুধ খাচ্ছে, এবং তারা হচ্ছে লং টাইম ড্রাগ ইউজ করে যাচ্ছে। যেমন স্যার এন্টিকোয়াগুলেন্ট ড্রাগ, স্টেরয়েড ড্রাগ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এই ধরনের ড্রাগ গুলো তারা সচরাচর খেয়ে থাকে এবং লং টাইম। এ ধরনের পেশেন্ট যখন স্যার চেম্বারে আসবে ট্রিটমেন্টের জন্য, তাদের ক্ষেত্রে কি আমাদের কোনো সতর্কতা অবলম্বন করা উচিত নাকি স্যার, বা কোনো বিষয়গুলো মাথায় রাখা উচিত নাকি? আচ্ছা, ধন্যবাদ। পেশেন্টের যখন আমরা হিস্ট্রি নিই তখন তো আমরা অবশ্যই ড্রাগ হিস্ট্রি নেই না।
তো ড্রাগ হিস্ট্রি নিলে আমাদের দেখতে হবে যে লং টার্ম আমরা কি কি ড্রাগ খাই। লং টার্ম ড্রাগ খাই আমরা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খাই, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাই, আর হলো স্টেরয়েড নেই, আর কি করি অ্যান্টি কোয়াগুলেন্ট নেই। মোটামুটি এই 4-5টা ড্রাগই আমরা কি করি সচরাচর লং টার্ম নিয়ে থাকি বা আমাদের এই ধরনের রোগী ফেস করতে হয়। প্রথমে রাখতে হবে যদি পেশেন্ট ডায়াবেটিক হয় এবং অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খায় তাহলে কি করতে হবে, অবশ্যই পেশেন্টের আমাদের সেরাম ইলেকট্রোলাইটটা দেখে নিতে হবে। এ ধরনের পেশেন্টের সিরাম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকার একটা পসিবিলিটি থাকে। তারপরে তার ব্লাড সুগার তো আমরা দেখবই। আর অ্যান্টি হাইপারটেনস মানে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেগুলো সেগুলো রুটিন আমরা যখন ট্রিটমেন্টে যাব তখন এটা স্টপ করার দরকার নেই, পেশেন্ট যেভাবে যে শিডিউলে খাচ্ছে সেইভাবেই খাবে। বাট যদি আমরা জিএ বা আন্ডার জিএ অর্থাৎ অজ্ঞান করে পুরো অজ্ঞান করে অপারেশন করি তখন কি করি, পেশেন্ট তো রাত থেকে না খেয়ে থাকে, এনপিও থাকে, তখন আমরা কি করি মর্নিং ডোজটা কি করি বন্ধ করে দিতে বলি আর কি। এটা একটা বিষয়। তারপরে আমরা ওরাল ড্রাগ বন্ধ করে আমরা ইনসুলিনে চলে যাই যদি আমরা পুরো অজ্ঞান করে করি, এটা একটা বিষয়। আর যদি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাই, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেলে কি করতে কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেলে কি হতে পারে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেলে কোনো রোগীর কি হতে পারে, তার মানে হার্ট রেট কিছুটা কম থাকতে পারে, তার কোল্ড ক্লামি স্কিন থাকতে পারে। তো সেগুলো তো খুব কমন একটা বিষয়, এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া যাবে না। আমাদের আমাদের দেখতে হবে যে পেশেন্টের ব্লাড প্রেশার ভালো আছে কিনা, পেশেন্ট ব্লাড প্রেশার ভালো থাকে। থেরাপি যদি আমরা অ্যান্টিকোগুলেন্ট থেরাপি তো খুব হরহামেশা আমরা দেখতে পাই যে পেশেন্ট ইকোস্পিরিন খাচ্ছে, পেশেন্ট ওয়ারফেরিন খাচ্ছে, ক্লপিডোগ্রাল খাচ্ছে। সেক্ষেত্রে আমি সবসময় বলি যে পেশেন্টের এটা কি বন্ধ করা যাবে কি যাবে না, যদি ইমার্জেন্সি হয় তাহলে বন্ধ করা যাবে না। যেমন ভালভুলার হার্ট ডিজিজ, পেশেন্টের যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকে এবং তাকে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয় তবে কিন্তু আপনি হুট করে বন্ধ করতে পারবেন না। কারণ এই হুট করে বন্ধ করতে গিয়ে কি হবে, থ্রম্বাস ফর্মেশন হবে, এম্বোলয় হবে এবং পেশেন্টের কি করে ইস্কেমিক স্ট্রোক হতে পারে। হ্যাঁ, এই জন্য এটা হুট করে বন্ধ করা যাবে না। তখন আমরা কি করি, ওই যদি মানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা মাইনর সার্জারি করি তাহলে কি করতে পারি, আমরা মানে পেশেন্টকে আগে থেকেই এফএফপি বা ফ্রেস্টোজেন প্লাজমা দিয়ে নিতে পারি, পেশেন্টের আমরা ভিটামিন কে ইনজেকশন করতে পারি, অ্যান্টিফিব্রিনোটিক ড্রাগ রেডি রাখতে পারি। আর পেশেন্টের আমরা কি করব, যদি ওয়ারফেরিন খাই তাহলে প্রথম মিন টাইম এবং আমরা কি করব আইএনআর, এটা আমাদের দেখতে হবে। যদি আইএনআর 2 এর নিচে থাকে বা 1 এর নিচে থাকে তাহলে আমরা যে কোনো প্রসিডিউরে যাব, যদি 2 এর উপর বা 3 এর মতো হয়ে যায় তাহলে আমাকে ড্রাগ মডিফিকেশনে আসতে হবে, অথবা আমাদের আগে থেকেই ফ্রেস্টোজেন প্লাজমা দিয়ে নিয়ে আবারও কিছু 1 ব্যাগ ফ্রেস্টোজেন প্লাজমা রেডি রাখতে হবে। যদি লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয় তাহলে আমাদের কি করতে হবে, ফ্রেস্টোজেন প্লাজমা দিতে হবে। আর যদি আমি মানে আন্ডার জিএ করি বা পুরো অজ্ঞান করে বড় অপারেশন করি তাহলে কোনোভাবে ওয়ারফেরিন রাখা যাবে না। কারণ ওয়ারফেরিন রাখলে কি হবে, পেশেন্টের জিওটি বা বড় অপারেশন করার সময় লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে এবং ওই ব্লিডিং মতো কি হবে, আমাদের পরিস্থিতি নাও তৈরি হতে পারে কারণ ওয়ারফেরিনের কোনো অ্যান্টিডোট নাই। এই জন্য আমরা কি করব, আমরা ওয়ারফেরিনকে হেপারিনে নিয়ে আসবো। হ্যাঁ, লো মলিকুলার ওয়েট হেপারিন নেই, এই হেপারিনের কিন্তু অ্যান্টিডোট পাওয়া যায়। হ্যাঁ, কাজে হেপারিনাইজেশন একটা হেপারিনাইজড একটা পেশেন্টকে যদি লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয় তাহলে অ্যান্টিডোট দিয়ে কি করতে পারি, মানে অন স্পট অথবা আমরা অপারেশন থিয়েটারেই ব্লিডিং কন্ট্রোল করতে পারি, এটা একটা বিষয়। কিন্তু যদি পেশেন্টের ইকোস্পিরিন পাই বা ক্লপিডোগ্রাল পাই তাহলে আমরা কি করব, ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম দেখবো। হ্যাঁ, এবং আমরা পারলে সম্ভব হলে কোয়াগুলেশন প্রোফাইল পুরোটাই দেখে নিব। যদি ব্লিডিং টাইম 20 এর নিচে থাকে তাহলে আমাদের ইকোস্পিরিন বন্ধ করার দরকার নাই। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইকোস্পিরিন পাচ্ছে তার মানে বন্ধ করতেই হবে, ব্যাপারটা এরকম না। আমাদের কোয়াগুলেশন প্রোফাইল বলে দিবে আমি বন্ধ করব কি করব না। এই বিষয়টা যেন আমাদের কি হয়, আমাদের জুনিয়রদের এই বিষয়টা সচেতন থাকতে হবে যে আমি আগেই কোয়াগুলেশন প্রোফাইল দেখবো, কোয়াগুলেশন প্রোফাইল আমাকে বলে দিবে আমি বন্ধ করব কি করব না। কোয়াগুলেশন প্রোফাইল ভালো থাকলে ইকোস্পিরিন খেলেও বন্ধ করার দরকার নাই। ইকোস্পিরিন কোয়াগুলেশন প্রোফাইল মানে ব্লিডিং টাইম 20 এর নিচে থাকলে লাইফ থ্রেটেনিং ব্লিডিং হবে না। তারপরেও আমরা এই ধরনের পেশেন্টের কি করব, অ্যান্টিফিব্রিনোটিক ড্রাগ, ট্রানিকজেমিক অ্যাসিড ইনজেকশন এবং ক্যাপসুল রেডি রাখবো। পেশেন্টের কি করব, একটা ভিটামিন কে ইনজেকশন করে নিব, তারপরে আমরা প্রসিডিউরে যাব। আর তারপরে হলো যদি পেশেন্ট স্টেরয়েড পায়, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এখন প্রচুর পরিমাণে মানুষ স্টেরয়েড পাচ্ছে। হ্যাঁ, অনেক মানে ডিজিজের কারণে পেশেন্ট স্টেরয়েড নেয়, যেমন কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট স্টেরয়েড নিচ্ছে, কিছু পেশেন্টের ক্রনিক ডিজিজ যেমন কিছু পেশেন্টের মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এ ধরনের অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে স্টেরয়েড নিচ্ছে। ইভেন আমাদের মুখের মধ্যে কিছু অটোইমিউন ডিজিজ হয় সেক্ষেত্রেও পেশেন্টকে আমরা লং টার্ম মানে স্টেরয়েড দিচ্ছি। তো স্টেরয়েড দিলে কি হয়, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন স্টেরয়েড দিবেন তখন পেশেন্ট শরীরের মধ্যে স্টেরয়েড প্রোডাকশন কি হয়, কমে যেতে পারে। এই জন্য আমাদের বডি রেসপন্স টু ট্রমা, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যখন ডেন্টাল প্রসিডিউরে যাব তখন তো কি হবে, আমরা শরীরকে ট্রমা দিচ্ছি, তখন কি হবে, তো ওই ট্রমাকে কোপ আপ করার জন্য শরীর কি স্টেরয়েড প্রোডাকশনটা বাড়ায় দেয়।
অর্থাৎ শরীরে কি স্টেরয়েডের বেশি প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু যেহেতু আমি বাইরে থেকে স্টেরয়েড সাপ্লিমেন্ট নিচ্ছি, শরীরে আমার স্টেরয়েড প্রোডাকশন কম করছে বা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? ওই সময় কি করতে হবে যে যখন ট্রমা দিব, যখন পেশেন্টের স্টেরয়েড প্রয়োজন হবে আর আমি স্টেরয়েড পাচ্ছি না, তখন কি হবে? পেশেন্ট কলাপস করে যেতে পারে। এটা হলো স্টেরয়েড, এ ধরনের অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। এই ধরনের অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যদি ডেভেলপ করার সম্ভাবনা থাকে, তাহলে কি করবেন? এটা একটা অনেক বড় হলো আপনার ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে, হ্যাঁ, যে পেশেন্ট অন স্টেরয়েড থেরাপি। সবসময় মাথাতে রাখতে হবে যে কোন স্টেরয়েডটা পাচ্ছে, আমি বলবো যে হুইচ ওয়ান, হাউ লং, এবং হচ্ছে যে অ্যামাউন্ট কত করে পাচ্ছে, ডোজ, ঠিক আছে? তাহলে হাউ লং কেন? আপনি একজন 5 বছর ধরে পাচ্ছে, 3 বছর ধরে পাচ্ছে, তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান একরকম। আর একজন 3 দিন পেয়েছে, তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান কি এক ধরনের। আমার কথা বুঝেন নাই? হঠাৎ করে তার একটা প্রবলেম হয়েছে, আমরা 3 দিনের জন্য স্টেরয়েড দিয়েছি, সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই জন্য আর একটা হলো কত ডোজে পাচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমি যে কোনো ডিজিজের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি সেটা হলো যে আমরা লালনের গান শুনি, লালনের কিছু কিছু অনেক কঠিন কঠিন গান রয়েছে, হ্যাঁ, তা আমরা তো সবাই গান গাইতে পারি না, বাট কিছু কিছু মানে স্মার্ট আর্টিস্ট আছে যারা লালনের এই কঠিন গানটাকে না খুব সহজ করে গেয়ে ফেলে। আমাদের খুব ভালো লাগে যে ও খুব সহজ করে গেয়ে ফেলেছে। তো আমরা আমাদের বাংলাদেশি ডেন্টাল সার্জন বা আমাদের ডাক্তারদের জন্য বলবো যে অনেক বড় যখন কঠিন প্রোটোকল হয়ে যাবে, তখন আপনি কি করবেন? এটাকে একটু সহজ করে ফেলবেন। অর্থাৎ লালনের কঠিন গানটা কি আমরা সহজ করে গেয়ে ফেলার চেষ্টা করবো। তাহলে কি করবো আমরা? যে কোনো স্টেরয়েড পেশেন্ট যদি 3 দিন থেকে 5 দিনের মধ্যে পাই, তাহলে আপনাকে স্টেরয়েড মানে ড্রাগ মডিফিকেশন বা আপনার ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে কি চিন্তা করারই দরকার নাই। কারণ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে 5 থেকে 7 দিন লাগে, আমার মনে থাকবে সবার। অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে 5 থেকে 7 দিন লাগে। কাজে একটা পেশেন্ট যদি 2-3 দিন 4 দিন 5 দিন স্টেরয়েড পায়, তাতে কিচ্ছু যায় আসে না, আপনি যে কোনো প্রসিডিউরে যেতে পারবেন, কোনো ধরনের ড্রাগ মডিফিকেশন বা কোনো ধরনের পূর্ব প্রস্তুতি আপনার লাগবে না। বাট যদি একটা পেশেন্ট 7 দিনের বেশি স্টেরয়েড পায়, অর্থাৎ পেশেন্ট কোনো একটা ক্রনিক ডিজিজের জন্য স্টেরয়েড পাচ্ছে, তাহলে মাথায় রাখবেন যে কোনো ট্রমা দেওয়ার আগে সচেতন থাকবেন। যেমন একটা অ্যাডিসনস ডিজিজের পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, তখন তার কি থাকে? স্টেরয়েডের কার্ড ঝুলানো থাকে শরীরে, যে সে কত স্টেরয়েড পাচ্ছে, কারণ সে তো হঠাৎ করে কলাপস করে যেতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন আমরা কি করব? সে যে পরিমাণ স্টেরয়েড পাচ্ছে, মাথায় রাখতে হবে আমার যে কোনো অপারেশন অথবা ডেন্টাল প্রসিডিউরের জন্য আমাকে এই স্টেরয়েড কি করতে হবে? দ্বিগুণ করে ফেলতে হবে, ডোজ বাড়াই ফেলতে হবে, যেন এই ট্রমা দেওয়ার জন্য যেটুকু পরিমাণ আমার স্টেরয়েড প্রয়োজন, সেটুকু যেন আমি আগে থেকে দিয়ে নিতে পারি। অর্থাৎ যে কোনো স্টেরয়েডকে আপনি কি করবেন? 3 দিন আগেই ডাবল করে ফেলবেন। যদি ডাবল করার সুযোগ না থাকে, যদি ইমার্জেন্সি আপনার করতেই হয়, তাহলে কি করবেন? একটা আপনি হাইড্রোকর্টিসন ইনজেকশন সাথে রাখবেন, একটা হাইড্রোকর্টিসন ইনজেকশন আইএম বা আইভি করে ফেলবেন 1 ঘন্টা আগে। যে কোনো প্রসিডিউরের 1 ঘন্টা আগে আপনি হাইড্রোকর্টিসন ইনজেকশন করে ফেলবেন, তারপরে আপনি মাইনর সার্জারি করতে পারবেন। তো মাইনর সার্জারি করার জন্য এটাই মোটামুটি প্রোটোকল। আর যদি আপনি মেজর সার্জারি করতে চান, তাহলে অবশ্যই পেশেন্টকে 3 দিন আগে থেকে তার স্টেরয়েড কি করবেন? দ্বিগুণ করে ফেলবেন, তার যে ডোজে পাচ্ছে তার দ্বিগুণ করে ফেলবেন। অর্থাৎ মাইনর করতে চাইলে আপনি যদি সুযোগ পান দ্বিগুণ করবেন, আর সুযোগ না পেলে একটা 1 অ্যাম্পল হাইড্রোকর্টিসন ইনজেকশন করে 1 ঘন্টা আগে করে তারপর আপনি প্রসিডিউরে চলে যাবেন, এটা মোটামুটি সেফ। আর যদি মেজর অপারেশনে যান, তাহলে আপনি অবশ্যই 3 দিন আগে থেকে তার স্টেরয়েডটা কি করবেন? স্টেরয়েড ডোজ শুড বি ডাবলড। এই একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যে কোনো ডোজে স্টেরয়েড পাচ্ছে, আমি যে কোনো প্রসিডিউর করার আগে কি করব? এই ডোজটা কি করব? 3 দিন আগে ডাবল করে ফেলবো। আর যদি ডাবল করার সুযোগ না পাই, তাহলে কি করবো? একটা হাইড্রোকর্টিসন ইনজেকশন আইভি করে নিব, তারপরে আমি প্রসিডিউরে যাব। ধন্যবাদ স্যার। স্যার, ইতিমধ্যে আমাদের লাইভে জয়েন করে ফেলেছে জবেদা খাতুন, আসাদুজ্জামান সাইদ, ইশরাত জাহান রিকি। স্যার, একটা প্রশ্ন ছিল, ইভা হালদার করেছেন, লিখেছেন, স্যার শুভ সন্ধ্যা, আপনার মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। আমি একজন ডেন্টাল সার্জনের মা। আমার জানার ছিল যে একজন ডেন্টাল সার্জনকে এত কিছু মাথায় রেখে কাজ করতে হয়। আমার ধারণা ছিল যে ডেন্টাল সার্জনের কাজ শুধু দাঁত ফেলা ও ফিলিং করা। একজন ডেন্টাল সার্জনের ওপর একজন রোগীর জীবনও নির্ভর করে। স্যার উনি কমেন্ট করেছে এবং আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, এবং উনি ওনার মূল্যবান বক্তব্যটি রেখেছে যে মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ ভেবে নেয় যে ডেন্টাল সার্জনের কাজই হচ্ছে রুট ক্যানেল করা, দাঁত ফেলা, ফিলিং করা। বাট একজন ডেন্টাল সার্জনের যে এতগুলো বিভাগ আছে, একজন ডেন্টাল সার্জন অ্যাজ এ ডক্টর যে তার উপরে মানুষের লাইফ ডিপেন্ডেন্ট, সেটাই সে তার কমেন্টের মাধ্যমে স্যার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছে। ধন্যবাদ, ওনাকে আমার সালাম পৌঁছে দিবেন, একজন ডেন্টাল সার্জনের অভিভাবক। দেখুন, আপনাকে একটা জিনিস জানতে হবে বা আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে
ডেন্টাল সার্জারি মানে যে দাঁত ফেলা, এই সিচুয়েশনটা কিন্তু আমরা ডেন্টাল সার্জনরাই তৈরি করেছি, এটা মাথায় রাখতে হবে। সমাজ কিন্তু আপনাকে যে আপনি যা, সমাজ আপনাকে সেভাবেই চিনবে। এবং আমাদের ডেন্টাল সার্জনরা মানে এই কাজগুলোই করে। শুধুমাত্র আমাদের ডেন্টাল সার্জারি বলতে কত বড় একটা সাবজেক্ট, এর ধারণাটাই আমাদের ডেন্টাল সার্জনদেরও নাই। যে কারণে কি করি, আমাদের সমাজের কাছে আমাদের ডেন্টালের যে কমিউনিটিটাকে খুব ছোট করে ফেলেছি, যে আমরা শুধু দাঁত তুলি, দাঁত ফেলি, রুট ক্যানেল করি, স্কেলিং করি, ব্যাস ঝামেলা শেষ। দেখুন, শুধুমাত্র যদি আপনি ওরাল প্যাথোলজি পড়তে যান, আপনার সারা জীবন শেষ হয়ে যাবে, আপনি ওরাল প্যাথোলজি পড়ে শেষ করতে পারবেন না। আমি একটা কথা বলি, ওরাল ক্যাভিটির মধ্যে আপনার কি হয়, ওরাল ক্যাভিটির মধ্যে কি হয়, আমাদের মাংসপেশি আছে না, তাহলে মাংসপেশিতে যত ধরনের ডিজিজ থাকে তত ধরনের ডিজিজ হতে পারে, পারে কিনা, সফট টিস্যু ডিসঅর্ডার। এরপরে হার্ট টিস্যু আছে, আমাদের হাড্ডি আছে না, তো হাড্ডিতে তো হাজার রকমের রোগ হতে পারে, তো তাহলে এখানে মুখের মধ্যে হাজার রকমের রোগ হতে পারে। আমাদের এখানে কি নার্ভ আছে না, তো তাহলে নার্ভাস সিস্টেমে যত রোগ হতে পারে আমাদের এখানে তো ততগুলো রোগ হতে পারে। তারপরে আমাদের এখানে কি আছে, রক্তনালী আছে না, তাহলে রক্তনালীর যে হাজারটা প্যাথোলজি আছে সেটাও আমাদের এখানে হতে পারে। তাহলে এইভাবে যদি চিন্তা করেন, তাহলে আমি বলবো যে ভাই, ডেন্টিস্ট্রি এত ছোট সাবজেক্ট না, ডেন্টিস্ট্রি অনেক বড় সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা নিজেরা ছোট করে ফেলেছি, এবং আমি বলবো ডেন্টাল মানে আমি আপনার একজন ডেন্টাল সার্জনের মা হিসেবে বলবো, আপনি আপনার সন্তানকে যেটা বলবেন সেটা হলো, ডাক্তার হওয়ার পরে বা মেডিকেল গ্রাজুয়েশন শেষ করার পরে আমাদের মূল যুদ্ধটা শুরু হয়। আপনি আপনার সন্তানকে পড়াশোনা করান পোস্ট গ্রাজুয়েশনের জন্য, তাকে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য, তাহলে কি হবে, সে তার পরিধিটা বুঝবে, কাজের পরিধিটা বুঝবে। আমরা আন্ডার গ্রাজুয়েশনে খুব অল্প শিখি, আমাদের মানে বেসিক সাবজেক্টে যথেষ্ট কম নলেজ নিয়ে আমরা পাশ করি। এই কারণে কি হয় যে পরবর্তীতে কি করি, আমরা এই বেসিক সাবজেক্টের এই জায়গাটা ওভারকাম করতে পারি না দেখে এই ধরনের পেশেন্ট কি করতে পারি, আমরা হ্যান্ডেল করতে পারি না। বাট আমি যে কথাগুলো বললাম, আমি আমার একটা পেশেন্ট আজকে ভর্তি দিয়েছি, আমার হাসপাতালে হয়তো আমি কালকে বা পরশুদিন একটা ক্যান্সার অপারেশন করব, সেই ক্যান্সার অপারেশন এর সাথে হয়তো আমার সাথে আরো 2-1 জন ডাক্তার থাকবে। তো আপনি যদি বেসিক সার্জারি বা সার্জারিতে যথেষ্ট পরিমাণ স্কিল না হন, তাহলে এই ধরনের সার্জারি করা যাবে না। কিন্তু এটা তো আমরা ডেন্টাল সার্জন করছি, অর্থাৎ আমি তো প্রথমে একজন ডেন্টাল গ্রাজুয়েট, তারপরে না আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে হাত দিচ্ছি। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ডেন্টাল মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। ডেন্টিস্ট্রি এক কৌতুকের বিষয় না, ডেন্টিস্ট্রি যে ভাস্ট সাবজেক্ট, বিগ সাবজেক্ট। আপনি এই সাবজেক্ট একটা মহাসমুদ্রে ঝাঁপ দিয়ে কি করেছেন, আপনি চুপচাপ বসে আছেন, আপনি মনে করছেন যে আমি রুট ক্যানেল ফিলিং স্কেলিং করবো, এগুলাই ডেন্টিস্ট্রি না, বিষয়টা এরকম না। ডেন্টিস্ট্রি বিশাল বড় সাবজেক্ট, আপনি এই সাবজেক্টটা আগে উপভোগ করুন, আপনি এই সাবজেক্টটা বোঝার চেষ্টা করুন, আর আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করার সময় বেসিক সাবজেক্টটা একটু ভালো মতো করে পড়াশোনা করে তারপর পাশ করুন। বেসিক সাবজেক্টের দুর্বলতা নিয়ে পাশ করলে পরবর্তীতে আপনি কোথাও ভালো করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যগুলোর জন্য। স্যার, আমি হয়তো আপনাকে আর একটা প্রশ্ন করতে পারবো, আমাদের সময় স্বল্পতা। স্যার, আমি একটু আপনাকে ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে প্রশ্ন করতে যাচ্ছি স্যার। ভাইরাল হ্যাপাটাইটিসের পেশেন্ট যদি আমাদের চেম্বারে আসেন, লাইক পেশেন্ট যদি পজিটিভ হয় এবং উনি ক্যারিয়ার হয়, তো এই ধরনের পেশেন্ট গুলো মারাত্মক সেন্সিটিভ। তো ওনাদের কাজ করার পূর্বে আমাদের চেম্বারের ইনস্ট্রুমেন্টের বা ক্লিনিকের ইনস্ট্রুমেন্টের স্টেলাইজেশন মেইনটেইন এবং ডক্টরের সেফটি মেইনটেইনের জন্য আমাদের কোন কোন জিনিসগুলোর ব্যাপারে খুব বেশি সতর্ক থাকা প্রয়োজন, এটা যদি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা আন্ডার গ্রাজুয়েশন প্রশ্ন, এবং আমাদের আই থিঙ্ক সবাই আমরা এটা জেনেই পাস করে এসেছি যে ইউনিভার্সাল প্রোটেকশন মানে প্রিকশন বলতে কি বোঝায়, আমরা ডাবল গ্লোভস পরবো, ডাবল মাস্ক পরবো, আমরা গগলস পরবো। তাহলে কি করবো, আমরা ডিসপোজেবল ইনস্ট্রুমেন্ট যতটা পারি ইউজ করব। তারপর আমরা দিনের প্রথমে ওই রোগীটা দেখবো, অথবা একটা রোগী দেখবো, অথবা কি করবো দিনের শেষে ওই রোগীটা দেখবো। তারপরে যে ইনস্ট্রুমেন্ট গুলো ডিসপোজ করা, তার কতগুলো টেকনিক আছে সেটা মেনটেন করবো আমরা। আর যদি আর কি করবো, আমরা তার আগে আমাদের ডাক্তার এবং ক্লিনিক্যাল স্টাফ তার সবাইকে আমাকে হেপাটাইটিস বি ভ্যাকসিনেটেড হতে হবে। কিন্তু আমরা যে ভুলটা করে ফেলি সেটা হলো ভ্যাকসিন দেওয়া মানেই যে আপনি আপনার হেপাটাইটিস বি হবে না, তা কিন্তু না। আমাদের ভ্যাকসিন দেওয়ার পরে দেখতে হবে যে তার এগেইনস্ট অ্যান্টিবডি আপনার ঠিক মতো তৈরি হয়েছে কিনা। এজন্য আমাদের সকলকে অ্যান্টিবডি টাইটার দেখতে হবে। যদি অ্যান্টিবডি টাইটার 100-র উপরে থাকে তাহলে আমাদের নতুন করে বুস্টার দেওয়া লাগবে না। আর যদি 100-র নিচে থাকে তাহলে অবশ্যই আমাদের আবার একটা বুস্টার দিয়ে নিতে হবে। বুস্টার ডোজ দেওয়ার পরে আমাদের আবার অ্যান্টিবডি টাইটার দেখতে হবে নিজেদের, যে আমাদের অ্যান্টিবডি টাইটার কত আছে। যদি 100-র উপরে উঠে যায় তারপরে আমরা কি করবো, যে কোনো প্রসিডিউরে যেতে পারবো। তারপরেও যদি আমরা কোনো প্রসিডিউরে যেতে গিয়ে আমাদের নিডল প্রিক করে, তাহলে আমরা কি করব, খুব বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা কি করব, মানে আমরা কি করে ব্লাড চেপে ধরি, ব্লাড বের করে ফেলি, কিচ্ছু করা লাগবে না। আপনি জাস্ট নর্মাল যে সোপ ওয়াটার আছে, নর্মাল রানিং ওয়াটার, ট্যাপটা ছেড়ে দিবেন, আপনি হাতটা ধুয়ে ফেলবেন, এরপরে কি সাবান দিয়ে সেটা ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে কি করবেন, আপনি
আবার পরবর্তীতে আপনার অ্যান্টিবডি টাইটারটা দেখবেন কত আছে। যদি 100-র উপর থাকে তাহলে খুব বেশি চিন্তিত হওয়া যাবে না। আবার যদি মনে করেন তাহলে আপনি কি করতে পারেন, একজন হেপাটোলজিস্ট অথবা একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলতে পারেন। তার যদি মনে হয় তখন কোনো কারণে অ্যাক্টিভ ইমিউনাইজেশন প্রয়োজন হয়, তাহলে তখন আপনাকে অ্যাক্টিভ ইমিউনাইজেশনে যেতে হবে। এটা একটা বিষয়। আর একটা হলো পেশেন্ট সেফটির জন্য যেটা করবেন সেটা হলো অবশ্যই পেশেন্টের কিডনি রেনাল মানে লিভার ফাংশন টেস্ট করতে হবে। তো লিভার ফাংশন টেস্টের জন্য আমরা যেটা করি সেটা হলো যে পেশেন্টের আমরা সেরাম বিলিরুবিন দেখি, এসজিপিটি এসজিওটি দেখি, কিন্তু যেটা আমরা করি না সেটা হলো পেশেন্টের অবশ্যই প্রথম মিন টাইম দেখতে হবে। কারণ পেশেন্টের যদি অ্যাক্টিভ ইনফেকশন থাকে তাহলে তার প্রথম মিন টাইম কি হবে, বেড়ে যেতে পারে, তার কোয়াগুলেশন ফ্যাক্টর প্রোডাকশন কমে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ব্লিডিং এর চান্স অনেক বেশি থাকতে পারে। এই জন্য আমাদের কি করতে পারি, আমরা আগে এই জন্য এইচবিএস এজি দেখেই আমরা যেন শান্ত না হই, আমরা এইচবি ইএজি দেখবো আর কি। এইচবিএস এজি, হ্যাঁ এইচবিএস এজি পজিটিভ, তার মানে ধরে নিতে হবে যে সেটা ইনঅ্যাক্টিভ থাকতেও পারে। বাট এইচবি ইএজি যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই পেশেন্ট এটা অ্যাক্টিভ কেস, অর্থাৎ কি হচ্ছে, ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে। তাহলে কি হতে পারে, তার লিভার ফাংশনটা অবশ্যই দেখতে হবে। এবং এ ধরনের মানে পরিস্থিতিতে পেশেন্টের যদি অপারেশন করতে হয় তাহলে আমাদের ড্রাগ সিলেকশনে খুব সচেতন থাকতে হবে, কারণ লিভার মেটাবলিজম হবে না। ঠিক আছে, তারপরে আমাদের যে কোনো অপারেশনের ক্ষেত্রে তার লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে, তারপরে তার মানে হিলিং ডিলে হতে পারে। এই জন্য আমাদের শুধু এইচবিএস এজি দেখলে হবে না, আমাদের এইচবি ইএজি দেখতে হবে। তারপরে যদি এইচবি ইএজি নেগেটিভ থাকে তাহলে আমরা মোটামুটি সাধারণ যে প্রিকশন আছে সেটা নিয়ে আমরা চিকিৎসা করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, প্রোগ্রাম শেষ করার আগে স্যার আমরা আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাচ্ছি, একটু অফ টপিকে কথা বলবো স্যার। আমাদের এই প্রোগ্রামটা স্যার অসংখ্য ডেন্টাল স্টুডেন্ট, ইন্টার্ন ডক্টর এবং নিউলি পাস ডেন্টাল সার্জনরা দেখতে পাচ্ছে স্যার। স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমরা যারা নতুন পাশ করে বের হলাম সামনে আমাদের পড়াশোনার জন্য, আমাদের পোস্ট গ্রাজুয়েশন, আমাদের কেরিয়ারের জন্য, আমাদের পাশ করার সাথে সাথে ইন্টার্নশিপ চলাকালীন সময়টা আমাদের সবার মাথায় একটা টেনশন ঘুরতে থাকে যে আমরা কোন দিকে যাব, কিভাবে আগাবো, কোন দিক নির্দেশনাটা ফলো করব। স্যার, এ ধরনের বিষয়গুলো নিয়ে পাশ করার পর ইন্টার্নের সময়টা থেকে আমাদের মাথায় বিভিন্ন ধরনের প্রেশার থাকে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আমাদের তরুণ ডেন্টাল সার্জনদের জন্য, আমরা যারা মাত্র পাশ করে বের হয়েছি, আমাদের জন্য যদি আপনার স্যার কোনো দিক নির্দেশনা, কোনো উপদেশ থাকে, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন স্যার। না, এটা তো আসলে উপদেশ দেওয়ার বিষয় না। মানে আমি কিন্তু আপনার জায়গাটা পার করে আসছি, বা আপনাদের জায়গাগুলো আমিও দেখে আসছি যে সিচুয়েশনটা কেমন। বিষয়টা হলো যে মানে আমাদের ডেন্টাল সার্জনরা পাশ করার পরে আমরা একটা সস্তা টেকনিক ফলো করি। হ্যাঁ, খুব সস্তা টেকনিক, যে আমরা পাশ করার পরে স্যারের চেম্বারে যাব, দুই একটা কাজ শিখবো, এরপর আমরা নিজের চেম্বার দিব অথবা বিসিএস এর জন্য ট্রাই দিব। দেখেন, এটা একদম সস্তা টেকনিক। এইটা দিয়ে কিন্তু আর বেশি দূর আগানো যাবে না, কারণ ডেন্টাল প্র্যাকটিসটা দিন দিন কি হয়ে আসছে, কঠিন হয়ে আসছে। মানে শুধু বিডিএস পাশ করে ডেন্টাল প্র্যাকটিসে মানে ভালো করার সম্ভাবনা কি হচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। আমাদের প্রচুর পরিমাণে ডেন্টাল সার্জন বের হচ্ছে, সে অনুযায়ী আমাদের চাকরি নাই, আমাদের সে অনুযায়ী মানে মানে ডেন্টাল প্র্যাকটিসের যে বাজার সেটাও খুব আমাদের দেশে বড় না। হ্যাঁ, তারপরে আমাদের একটা বড় প্রবলেম সেটা হলো কোয়াক প্রবলেম, সেটা তো আছেই। এজন্য এইটা ওভারকাম করার জন্য সবসময় আমাদের কি করতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কখন একটা মানুষের কাছে অপরিহার্য হয়ে যাবেন, যখন যে কাজটা সবাই পারবে না। হ্যাঁ, যে কাজটা সবাই পারবে না আপনি পারবেন, তখন কি হবে, আপনার সমাজ বা আপনার চাকরির বাজারে কি আপনার ডিমান্ড তৈরি হবে, যেটা আপনি পারছেন সবাই পারছে না। যেমন একটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট আপনি চাইলেই পারবেন না আন্ডার গ্রাজুয়েশন শেষ করে, আপনার একটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির মতো বড় সার্জারি আপনি পারবেন না। তখন কি হবে, আপনার মার্কেটে কি হবে, যে আপনার একটা ডিমান্ড তৈরি হবে। হ্যাঁ, তখন কি হবে, আপনার চাকরির বাজারে আপনি কি করতে পারবেন, নিজেকে মেলে ধরতে পারবেন, বা নিজেকে যোগ্য করে, হ্যাঁ নিজেকে যোগ্য করে তুলতে পারবেন, এটা একটা বিষয়। আবার আপনি দেখেন, আমরা কথায় কথায় সবসময় এমবিবিএস দের তুলনা করি। হ্যাঁ, আমরা আমাদের জীবনযাপন, আমাদের চাকরি, আমাদের প্র্যাকটিস, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড সবকিছু নিয়ে আমরা কি করি, আমাদের মোরাল ডিগনিটি, আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স নিয়ে সবসময় এমবিবিএস দের সাথে তুলনা করি। কিন্তু তুলনা করি, বাট আমরা কখনো না এমবিবিএস দের মতো না এত পরিশ্রম করি না। এটা কি করি, আপনি যান এখন, আপনি মানে এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন, আপনি বঙ্গবন্ধুতে যান, বঙ্গবন্ধুতে গিয়ে দেখবেন কত শত এমবিবিএস পড়াশোনা করছে তাদের ক্যারিয়ারের জন্য, আর ওখানে খুঁজে দেখবেন কয়জন ডেন্টাল সার্জন খুঁজে পান। আপনি বিসিবিএস লাইব্রেরিতে যান, দেখবেন শত শত মানে আপনার মানে অন্য ডিসিপ্লিনের লোকজন পড়াশোনা করছে তারা ক্যারিয়ারের জন্য। কিন্তু আমরা তখন ওই হ্যান্ডসনের পিছনে দৌড়াচ্ছি, আমরা তখন চেম্বারের পিছনে দৌড়াচ্ছি, আমি সাম্বা স্যারের চেম্বারে চলে যাচ্ছি। দেখুন, রুটিন ডেন্টিস্ট্রি শেখার জন্য তো আমাদের স্যার বা বড় ভাইদের চেম্বারে যাওয়া লাগবে না, কারণ এটা তো আমাদের কলেজে শেখার কথা। যদি আমি কলেজে না শিখতে পারি তাহলে আমি বরং কলেজ অথরিটিকে বলবো যে এটা কেন আমাকে শেখানো হলো না, কারণ এটার জন্য তো আমাকে দৌড়ালে, আমার সময় নষ্ট করলে হবে না।
এরপর আমরা আরেকটা সস্তা টেকনিক ফলো করি, কাজ শেখার জন্য কি করি, ঢাকা ডেন্টালে বা অন্যান্য জায়গায় গিয়ে পিজিটি করে বেড়াই। এই সময়টা তো নষ্ট করা যাবে না, কারণ আপনার এই সময়টা খুবই গোল্ডেন টাইম। আপনি এই সময়টা পড়াশোনা করবেন, পড়াশোনা করে নিজেকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য তৈরি করবেন। একটা জিনিস আমি আপনাকে বলি, আমার হসপিটালে অন্য ডিসিপ্লিনের যারা আছেন, অন্য ডিসিপ্লিনে কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক সার্জন বা প্যাথোলজিস্ট, তারা এখন আবার এফআরসিএস করার জন্য তারা পড়াশোনা করছেন, তারা এফসিবিএসএমএস করে আসছে, তারা ভালো স্যালারিতে, হ্যান্ডসাম স্যালারিতে জব করে, তারপরেও তারা কি করছে, এখন এফআরসিএস এর জন্য পড়াশোনা করছে এবং বলছে যে আসেন আমরা একসাথে পড়ি, এবং তাদের সাথে আমি এখন পড়াশোনা শুরু করেছি তাদের সাথে। তো আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানে ডেন্টাল গ্রাজুয়েশন বা মেডিকেল গ্রাজুয়েশন শেষ করা মানে হলো সেখানে থেকে আপনার যুদ্ধটা শুরু। কিন্তু আমরা কি করি, সেখানে যুদ্ধ শেষ করে ফেলি। এখন যুদ্ধ শেষ করে ফেলে আমরা কি করি, হাউতাশ করি যে আমার কি হবে, আমার কেন চাকরি হচ্ছে না, আমার কেন প্র্যাকটিস হচ্ছে না, ওয়ার্ক প্র্যাকটিস কেন বন্ধ হচ্ছে না, আমার কেন বেতন বাড়ছে না, আমার কেন এই হচ্ছে না সেই হচ্ছে না। আরে ভাই, একটা এমবিবিএস আপনার জায়গায় কি চিন্তা করছে, আপনি কি ওই চিন্তাটা করছেন? আমার একটা ছোট্ট প্রশ্ন এখানে, আমি জানি না কারা আমার কথা শুনছেন, আমি আপনাদের জায়গাটা পার করে আসছি। আমি একটা কথা বলি, কখনো নিজেকে এমবিবিএস এর সাথে তুলনা যদি করতে চান, আপনি আল্লাহর ওয়াস্তে তাদের মতো বেসিক সাবজেক্টের নলেজ গ্যাদার করবেন এবং তাদের মতো পরিশ্রম করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন। আপনি ঘরে বসে থাকবেন আর বসে বসে আপনি অন্যদের সাথে তুলনা করবেন যে আমার সামাজিক স্বীকৃতি কেন এতটা কম, আমার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কেন এতটা খারাপ। এটা তো আমাদের তৈরি করা। এই সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য আপনার এই সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য তো আপনাকে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে। ওরা যে পরিশ্রম করে, হ্যাঁ ওরা যে পরিশ্রম করছে, আপনাকে সে পরিশ্রম করতে হবে। অন্যথায় আমাদের দেশে একজন মেডিকেল গ্রাজুয়েট বা এমবিবিএস পাশ করে যেই লেভেলে স্যালারি পায় বা যেই টাকা ইনকাম করে, আপনাকে ঠিক তার সমান বা তার থেকে কম টাকা ইনকাম করতে হবে। কখনো আপনি শুধু গ্রাজুয়েশন শেষ করে কখনো লক্ষ লক্ষ টাকা কামাবার স্বপ্ন দেখবেন না, বা আপনার স্বপ্ন দেখাটা ধীরে ধীরে কি হবে, ফিকে হয়ে যাবে। আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে কি করতে হবে, মেডিকেল গ্রাজুয়েট হিসেবে আপনি গ্রাজুয়েশন শেষ করার পরে মূল যুদ্ধে অবতীর্ণ হবেন এবং আপনি পড়াশোনা করবেন, আপনি বিশেষজ্ঞ হবেন। তারপরে কি হবে, তারপরে আপনি আপনার ক্যারিয়ারে আপনি কি করবেন, একটা শক্ত জায়গা তৈরি করবে। যেমন ধরেন, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আমাদের অন্য ডিসিপ্লিনে এমবিবিএস পাশ করে কিন্তু নেফ্রোলজিস্ট হওয়া সম্ভব না, এমবিবিএস পাশ করে কার্ডিওলজিস্ট হওয়া সম্ভব না। কিন্তু ডেন্টাল সার্জারি পাশ করার পরে আবার আমরা ওদের মতো তুলনা করি নিজেকে, এটা কি সম্ভব? এটা কি হয়? সে একজন নেফ্রোলজিস্ট হওয়ার জন্য, কার্ডিওলজিস্ট হওয়ার জন্য কত বড় দীর্ঘ রাস্তা পাড়ি দিয়েছে, আমরা তো সেটা পাড়ি দিচ্ছি না। যদি পাড়ি দিতে না চাই তাহলে আমরা যেন এত বড় স্বপ্ন না দেখি, কারণ ব্যাপারটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাদের জন্য কঠিন। একটা এমবিবিএস এই স্বপ্ন দেখে না, আমরা কিভাবে দেখবো? আপনি আমাকে বুঝান, এটা কি সম্ভব? কাজেই আপনি যখন নিজেকে মেডিকেল অন্যান্য ডিসিপ্লিনের সাথে তুলনা করবেন, তখন আমার রিকোয়েস্ট বা অনুরোধ যে আপনি যেন তাদের মতো করে পরিশ্রম করেন, অর্থাৎ জীবনটাকে তাদের মতো করে চিন্তা করেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মূল্যবান বক্তব্যগুলো যাতে আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে কাজে লাগে এবং আপনার কথা অনুযায়ী আমরা যাতে আমাদের জীবনে পরিশ্রমী হতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই আমরা প্রত্যেকেই ডক্টর হওয়ার জন্য অসম্ভব পরিশ্রম করে পাশ করেছি এবং এখানেই যাতে আমাদের শেষ না হয়, আমরা যাতে আরো পরিশ্রম করে নিজেদের যোগ্য জায়গায় দেখতে পারি পোস্ট গ্রাজুয়েশন এবং আমাদের অন্যান্য ডিগ্রিগুলো অ্যাচিভ করে আমরা যাতে আমাদের যোগ্য জায়গায় পৌঁছাতে পারি। স্যার, আপনাদের দিক নির্দেশনাগুলো ফলো করতে পারি আমাদের পথ প্রদর্শক হিসেবে। আপনারা আগামী দিনেও আমাদের সাথে থাকবেন, আমাদের বিল্ড আপ অ্যাওয়ারনেস এর সাথে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সুন্দর বক্তব্যের জন্য এবং প্রত্যেকটি প্রশ্নের ব্রিফলি আনসার দেওয়ার জন্য। স্যার, আজকে আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। আমরা আশা করব যে আগামী দিনেও আমরা আপনাকে বিল্ড আপ অ্যাওয়ারনেস এর সাথে পাবো। আপনাকে শুভকামনা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।